নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম। গতকালকে তোমার ক্লাস 11-এর 2022-এর পরীক্ষা হয়ে গেছে। সেই পরীক্ষার কোয়েশ্চেন আমি গতকালকে পেতে আমার একটু লেট হয়ে গেছে, যার জন্য আমার আজকে কোয়েশ্চেনটা সলভ করতে একটু দেরি হয়ে গেল। আর আরেকটা কথা, গতকালকে আমার বাড়ির পাশে প্রচণ্ড গান বাজনা চলছিল, ফলে আমি ভিডিওটা রেকর্ড করে তোমাদের জন্য আপলোড করতে করতে আমাদের একটু দেরি হয়ে গেল। যাই হোক, তো কথা না বাড়ি আজকে ভিডিওর মেন জায়গায় চলে আসি। কোয়েশ্চেনটা আমি দেখলাম, কোয়েশ্চেনটা অনেকেই বলছে নাকি কঠিন হয়েছে, ক্লাস 11-এর কোয়েশ্চেন। তো চলো একটু দেখে নেওয়া যাক যে কোয়েশ্চেন কতটা কঠিন ছিল তোমাদের জন্য, ঠিক আছে? আর নাকি কোয়েশ্চেনটা ইজি ছিল না কঠিন ছিল, সেটা আজকে আমরা ভিডিওতে দেখে নেবো। আর কোয়েশ্চেনের সলিউশনগুলো দেখে নেবো, যে প্রপার ব্যাখ্যা, কেন কি উত্তর হচ্ছে, আমি টোটালি ডিসকাশন করে তার সলিউশন করাবো। তোমার অনেক জায়গাতে অনেককে আমি দেখলাম আপলোড করেছে, ভুলভাল ভিডিওর অ্যান্সার দিয়ে দিয়েছে। কোনো দরকার নেই ভাই, যেরকমভাবে করাচ্ছি পুরো কনসেপচুয়ালি করাবো, কোনো ভুল তোমাদের থাকবে না, একদম কনসেপচুয়ালি করাবো, একদম পারফেক্ট উত্তর আসবে এবং তোমাদেরকে দেখাবো যে কতটা তোমাদের কালকে কোশ্চেন কঠিন ছিল, ঠিক আছে? তো চলো একটুখানি দেখে নেওয়া যাক। দেখো, ফার্স্টে যে কোয়েশ্চেনটা দিয়েছে a মাইনাস বি, তারপরটা দিয়েছে b মাইনাস বি। এই a মাইনাস বি আর b মাইনাস বির ইউনিয়ন দেওয়া আছে, তারপর a ইন্টারসেকশন b, এই গোটা রাশিটার সাথে ইউনিয়ন দেওয়া আছে। এবার দেখো, এই ধরনের কোয়েশ্চেন এলে কি করবে, দেখো এই ধরনের কোয়েশ্চেন এলে না, ভেন বাবুর নাম শুনেছো নিশ্চয়ই, ভেন বাবুর ভেন ডায়াগ্রাম দিয়ে এটাকে সলভ করবে। কিভাবে সলভ করবে দেখো, এখানে দু রকমের সেটের কথা বলা হচ্ছে, একটা এ সেট, একটা বি সেট। আর কোনো লেটার দেখতে পাচ্ছ? এ বি বাদে কোনো লেটার দেখতে পাচ্ছ? সি বলে কোনো সেট আছে? সি বলে নেই। তাহলে এ আর বি দুটো সেট আগে এঁকে নাও। এই একটা সেট এ সেট এঁকে নাও, এটার নাম দাও এ সেট। এইখানে একটা সেট এঁকে নাও, এই সেটটা হচ্ছে তোমার বি সেট, ঠিক আছে? এই সেটটা এঁকে নিলাম, এই সেটটা হচ্ছে বি সেট, ঠিক আছে? এবার দেখো তোমাকে কি করতে বলছে, বলছে এ থেকে বি এর পার্টটাকে বাদ করে দাও। তাহলে এ থেকে এইটা হচ্ছে গোটা সেটটা এ সেট, এর মধ্যে বি এর পার্টটা বাদ হয়ে যাওয়ার পর, এই বি এর পার্টটা বাদ হয়ে যাওয়ার পর কতটুকু অঞ্চল পড়ে থাকে? এইটুকু অঞ্চল পড়ে থাকে, এইটুকু অঞ্চল পড়ে থাকে। একটুখানি ভালো করে দেখবে, এইটুকু অঞ্চল পড়ে থাকে। কোন কাজটা করার পর? এই কাজটা করার পর, এ মাইনাস বি করার পর, মানে বি এর পার্টটাকে বাদ করে দেওয়ার পর কেবলমাত্র তোমার এইটুকু অঞ্চলটা পড়ে থাকে। ক্লিয়ার হলো এতটা অবধি? তারপর দেখো এখানে কি বলা হয়েছে, বি মাইনাস এ। বি মাইনাস এ মানে কি? এই বি এর সেটটার মধ্যে থেকে এর সেটটাকে বাদ করে দাও। তো এর সেটটাকে যদি বাদ করে দেওয়া হয়, দেখো এই বি সেটের মধ্যে থেকে এর সেটটাকে বাদ করতে হবে। তো গোটাটা বি সেট, তার মধ্যে থেকে এর সেটটাকে বাদ করে দিলে আমাদের এইটুকু অঞ্চল পড়ে থাকে, এইটুকু অঞ্চল পড়ে থাকে, এইটুকু অঞ্চল পড়ে থাকে, রাইট? এইটুকু অঞ্চল পড়ে থাকে। ক্লিয়ার হলো এতটা অবধি? তাহলে বি মাইনাস এ বলতে এতটুকু অঞ্চলকে বোঝাচ্ছে। এবার লাস্ট যে জিনিসটা, এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি মানে এ আর বি এর কমন এরিয়া। তো তোমরা একটা জিনিস ভালো করে দেখো, এ এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট, তাদের যে কমন এরিয়া যদি আমি বলি, এই এ সেটটা আর বি সেটটার কমন এরিয়া যদি বলি, তাহলে এইটা হচ্ছে আমাদের কমন এরিয়া, এই জায়গাটা কমন এরিয়া, এই জায়গাটা কমন এরিয়া, সবুজ কালি দিয়ে মার্ক করা যে জায়গাটা, এটা কমন এরিয়া। এবার এইটা হচ্ছে তাহলে কি, এ ইন্টারসেকশন বি, এই জায়গাটা। ক্লিয়ার হলো? দেখো, যেটা এ মাইনাস বি সেটাই ব্লু কালি দিয়ে আন্ডারলাইন করা, যেটা বি মাইনাস এ সেটা লাল কালি দিয়ে আন্ডারলাইন করা, আর যেটা এ ইন্টারসেকশন বি সেটাই গ্রিন কালি দিয়ে আন্ডারলাইন করা আছে। ক্লিয়ার হলো এতটা অবধি? কি আবার বলো না লাল সবুজ, ভাই এখানে তো পার্টির ক্লাস চলছে ভাই, ঠিক আছে? এসব চলছে না, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, তাই জন্য বিভিন্ন রকমের কালি আমাকে ইউজ করতে হয়েছে। আচ্ছা, এবার এই প্রত্যেকটা সেটকে কি করা হয়েছে দেখো, ইউনিয়ন করা হয়েছে। এইটার সাথে ইউনিয়ন করতে হবে এটা, তার সাথে ইউনিয়ন করতে হবে পরেরটা। তাহলে ইউনিয়ন করতে হবে মানে এই গোটা যে পার্টটা ইউনিয়ন করতে হবে মানে কি বলতো, এই পুরোটার সাথে এই পুরোটা, মানে এটুকু পার্টও নেবো, এটুকু পার্টও নেবো, আবার এটুকু পার্টও নেবো, সব কটাকে নিয়ে যোগ করে দেবো। ঠিক আছে? কি বললাম বুঝতে পারলে? এইটুকু পার্টও নেবো, তারপরে আমরা কি করব, এইটুকু পার্টও নেবো, তারপর আমরা কি করব, এইটুকু পার্টও নেবো। ঠিক আছে? তাহলে আমি যদি সব কটা পার্টকে যোগ করি, দেখো এইটুকু পার্টকেও যদি যোগ করি, এটুকু পার্টকেও যদি যোগ করি, এটুকু পার্টকেও যদি যোগ করি, সব কটাকে যদি যোগ করি, যোগ করার পর কি থাকছে দেখো তো, এ সেট তাহলে টোটালটা চলে আসছে, আর বি সেট টোটালটা চলে আসছে। তার মানে এ সেট আর এই বি সেট দুটো সেটের ইউনিয়ন পাচ্ছি। দেখো, এ সেটের টোটালটা পাচ্ছি, বি সেটের টোটালটা পাচ্ছি, তার মানে এ সেট আর এই বি সেট টোটালটার ইউনিয়ন পাচ্ছি। ঠিক? তার মানে আমাদের যে অপশনটা হবে এ ইউনিয়ন বি হবে, যে অপশনটা তোমাদের কোয়েশ্চেনে যেখানে থাকবে সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, সি হচ্ছে কারেক্ট, অপশন সি হচ্ছে কারেক্ট। অর্থাৎ ফার্স্টের যে কোয়েশ্চেনটা ছিল তার সিটা হচ্ছে কারেক্ট। দেখো, কোয়েশ্চেন কি কঠিন ছিল? একদমই কঠিন ছিল না ভাই। এই কোয়েশ্চেনটা তো আমার অন্তত কঠিন লাগেনি। এটা হচ্ছে এ সেট, এ সেটের এইটুকু পার্ট নেবো, কমন এরিয়াটাও নেবো, আবার বি সেটের এইটুকু পার্টে নেবো। তাহলে আমি এ সেট আর বি সেট টোটালটাকেই নিচ্ছি, টোটালটাকে নিচ্ছি মানে এ সেট আর বি সেটের টোটালটার ইউনিয়ন নিতে হবে। যারা সেটের অঙ্ক করেছো তারা এই জিনিসটা আরামসে বুঝতে পারবে। এই তাহলে টোটালটা নিতে হবে, তাহলে এটা হচ্ছে সি এরটা হচ্ছে কারেক্ট উত্তর। চলে আসা যাক নেক্সট অঙ্কতে। চলে আসবো পরের কোয়েশ্চেনটাতে। দেখো, একটা জটিল রাশির কোয়েশ্চেন দিয়েছে, এই কোয়েশ্চেনটা জটিল রাশির কোয়েশ্চেন।
এটা তোমরা যারা বই ঠিকঠাক করে পড়ে গেছো, ঠিক আছে, যারা সাজেশন বানিয়ে, আমি জানি এখানে ক্লাস 11-এর ছেলে মেয়েগুলো লাস্টে এই সাজেশন ওই সাজেশন, এই চ্যানেল ওই চ্যানেল ঘেটে সাজেশন বানিয়ে ম্যাথস করতে চলে যায়, আর করে আবার যায় গিয়ে বলে ভাই কোশ্চেন তো অনেক কঠিন এসছে ম্যাথসের 11-এর, পাচ্ছি না করতে, সারা বছর পড়া হয়নি অথচ এদিকে, ঠিক আছে, তারপরে বলবে বিশাল কঠিন কোশ্চেন এসছে। তো এই একের দাগের যে 2-এর কোশ্চেনটা, এটা কিভাবে পারবে দেখো, আমি বলি যারা বই ঠিকঠাক করে পড়েছো তারা এসএনদের বইতে এমসিকিউর জটিল রাশির এমসিকিউ 3-এর দাগের কোশ্চেনটা হচ্ছে এই কোশ্চেনটা, দেখবে ব্যাকেটে আবার লেখাও আছে সংসদ নমুনা প্রশ্ন, ঠিক আছে, জটিল রাশি চ্যাপ্টারটা খুলবে এসএনদের বই থেকে, এমসিকিউ 3-এর দাগে এই কোশ্চেনটা পেয়ে যাবে। এটার উত্তর যেটা হবে সেটা হচ্ছে কোনোটিই নয়, এটা হচ্ছে কারেক্ট হবে। এবার কেন বলে দিই কোনোটিই নয় কেন হবে, দেখো এখানে 2+3i আছে, হ্যাঁ 2+3i মানে হচ্ছে তোমার জটিল রাশিকে বোঝাচ্ছে, তাই না, জটিল রাশিকে বোঝাচ্ছে। আর এখানে 1+4i, এবার বলছি যে 2+3iটা এটা নাকি বড়, গ্রেটার দেন, মানে এই সাইডটা বড় কার থেকে, 1+4i এর থেকে। তো এই রাশিটা বড় নাকি এই রাশিটা ছোট, এটা তো আমি ক্যালকুলেশন করে বুঝতে পারবো না। অনেকে এরকম বলছে যে 2+3i আছে তার মানে নাকি এটাকে মড করে নিয়ে এটা তুমি 2 স্কোয়ার 3 স্কোয়ার করে তুমি বার করো, আরে ভাই না, ওরকম হবে না, মড দেওয়া আছে তোমাকে, মড দেওয়া নেই। তাহলে এই ধরনের কোশ্চেনের উত্তর এভাবে সলভ হবে না, ঠিক আছে, এভাবে করলে যারা এইভাবে বলছে তাদের অনুযায়ী আবার এই অপশনটা ঠিক হবে, অপশন সিটা ঠিক হবে, কারণ 5 স্কোয়ার মানে 25, 9 স্কোয়ার মানে 81, 25 আর 81 যোগ করো তাহলে কত হচ্ছে 106, আর এটা স্কোয়ার করো, 5 স্কোয়ার মানে 25 আর 6 স্কোয়ার মানে 36, তাহলে 25 আর 36 যুক্ত করলে 61 আসবে। তার মানে তখন আবার এই কন্ডিশনটা দেখো, তাহলে এইটাকে করে এইটা আসছে, আর এটার যদি আমি 5 স্কোয়ার আর 6 স্কোয়ার করে অ্যাড করি তাহলে আমাদের কত আসছে আমি বললাম 61 আসছে, এটাকে সলভ করে 61 আসছে। তো এটা স্কোয়ার করে অ্যাড করো, করে আবার এটা স্কোয়ার করে অ্যাড করো, করে তুমি উত্তর যদি বার করতে যাও, অনেকে আমি বলছি এটা দেখছি, ওইসব যদি ভুলভাল নিয়মে করতে যাও তাহলে তোমার অপশনটা ঠিক হবে না। জটিল রাশির অঙ্ক যদি জিজ্ঞাসা করে এটার থেকে এটা বড় না এটার থেকে এটা বড়, এভাবে জটিল রাশির উত্তর বার করা যায় না। এরকম ভাবে এটা স্কোয়ার করে অ্যাড করে দিলাম, এটা স্কোয়ার করে অ্যাড করে দিলাম, তাহলে এই উত্তরটা কারেক্ট হতো। এইভাবে যারা বলছে বা যে বলছে, ঠিক আছে, এই উত্তরটা কিন্তু ভুল বলছে, এভাবে সলিউশন হবে না, ঠিক আছে, এভাবে সলিউশন হবে না। তাহলে যখন জটিল রাশির কোনো অঙ্ক দিয়ে দেবে, একটা কথা ঠান্ডা মাথায় বুঝবে, তোমাকে যদি এখানে দুটোর মড দিয়ে দিত, এই সাইডে যদি মড দিয়ে দিত, মড ভ্যালু, এখানেও মড ভ্যালু, এখানেও মড ভ্যালু, এখানেও মড ভ্যালু, যদি মড ভ্যালু বলে দিত তাহলে আমি কি করতে পারতাম, রুট ওভার ওই ফার্স্ট পার্টটা স্কোয়ার প্লাস পরের পার্টটা স্কোয়ার করতাম। একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, মনে করো এই রাশিটার মড থাকতো, এটার মড থাকতো, তাহলে আমি এরকম লিখতে পারতাম রুট ওভার 2 তার স্কোয়ার প্লাস হচ্ছে এই 3টা লিখে 3 তার স্কোয়ার, ঠিক আছে। আবার ধরো এইটার এরকম মড থাকতো, তাহলে আমি লিখতে পারতাম রুট ওভার 1 তার স্কোয়ার, এইটা আবার 4 তার স্কোয়ার প্লাস 4 তার স্কোয়ার, এইভাবে করে তখন মান বার করতে পারতাম। কিন্তু আমাকে কোয়েশ্চেনের মধ্যে কোথাও মড ফড কিচ্ছু বলে দেওয়া নেই, কোথাও মড ফড কিচ্ছু বলে দেওয়া নেই। যখন মড ফড কিছু বলে দেওয়া নেই, আমি নিজের মতন করে জোর করে মড আনতে পারি না, কিংবা এই নিয়মে যারা শেখাচ্ছে যে এই 2টাকে স্কোয়ার করো, 3টাকে স্কোয়ার করো করে অ্যাড করো, আবার 1টাকে স্কোয়ার করো, 4টাকে স্কোয়ার করো করে অ্যাড করো করে বার করে দাও, এই নিয়মে যারা শেখাচ্ছে দুটোই ভুল, ঠিক আছে, দুটোর মধ্যে একটা হবে না। কোনটা হবে, এইরকম ধরনের যখন অঙ্ক দেবে তুমি কি করবে, ঠান্ডা মাথায় দেখবে তোমার এখানে কোনো মড দেওয়া নেই, মড দেওয়া নেই মানে জটিল রাশির কোনো মান বার করা যাবে না, বোঝাই যাবে না যে কে বড় কে ছোট, 2+3i বড় নাকি 1+4i বড়, এটা কে বড় কে ছোট বোঝাই যাবে না, বোঝা যাবে না যখন আমি বার করতে পারছি না, এটা বড় না এটা বড় বোঝাই যাবে না, কারণ এখানে মড দেওয়া নেই, ফলে আমি কোনো মান বার করতে পারছি না, বোঝা যাবে না। এটার ক্ষেত্রেও তাই হবে, তাই জন্য 4টে অপশনের কারণ মানই তো আমি বার করতে পারছি না, আমি তো বুঝতে পারছি না কে বড় কে ছোট, তাহলে আমার কোন অপশনটা রাইট হবে, অপশন ডি কারেক্ট হবে, কোনোটি নয় উত্তর হবে, ঠিক আছে। যারা অনেকে আমি দেখেছি বলছে অপশন সি কারেক্ট হবে, যারা বলছে প্রত্যেকে ভুল বলছে। তোমাদের কাছে এসএনদের বই আছে তো, এসএনদের বইয়ের জটিল রাশির 3 নাম্বার এমসিকিউটা উত্তর থেকে চেক করো, ঠিক আছে, দেখবে কোনোটি নয় উত্তর আছে, এইটা উত্তর আছে। তার লজিক আমি তোমাকে বলে দিলাম যে যদি এখানে মড দেওয়া থাকতো তখন আমরা মান বার করতে পারতাম, যেহেতু কোনো মড বলে দেওয়া নেই তার জন্য নিজের মতন করে ইচ্ছা মতো দেওয়া নেই মড, আমি নিজের মতন করে মড চাপিয়ে দু সাইডে মান বার করতে পারি না, বা দুটোকে স্কোয়ার করে মান বার করতে পারি না। আমাকে কোয়েশ্চেনে ধরো এক্স এর মাথায় স্কোয়ার দেওয়া নেই, আমি জোর করে কি আমি এখানে এরকম ধরো এরকম এক্স প্লাস ওয়াই দেওয়া আছে, আমি কি জোর করে এটার মাথায় স্কোয়ার করে নিজের মতন করে অঙ্ক বানিয়ে করতে পারি নাকি, ওরকম হয় না কখনো। তাই জন্য অনেকে আমি দেখছি এরকম মড বানিয়ে করতে বলছে, কিংবা অনেকে বলছে স্কোয়ার করে অ্যাড করে করো, দুটোই উত্তর ভুল হবে, দুটো প্রসেসেই ভুল হবে। জটিল রাশির মান যদি মড দিয়ে দেওয়া থাকতো তাহলেই আমরা ইউজ করতে পারতাম, যেহেতু দেওয়া নেই তাই জন্য আমরা কোনো মড ইউজ করতে পারবো না।
আমরা এইগুলোকে স্কোয়ার স্কোয়ার করে অ্যাড করেও হিসাব করতে পারবো না, ফলে দুটো প্রসেসেই আমাদের ভুল হবে। জটিল রাশির মান নর্মালি এরকম আকারে দেওয়া থাকলে 5+9i 5+6i এদেরকে যোগ করা যায় না বা এদের কোনো রকম মান বার করা যায় না, এটারও কোনো মান বার করা যাবে না, এটারও কোনো মান বার করা যাবে না। যেহেতু মান বার করা যাচ্ছে না তাহলে এগুলোর তো করা যাবে না, এটারও তো মড দেওয়া নেই বা স্কোয়ার দেওয়া নেই, এগুলোর মান বার করা যাবে না, এগুলোর মান বার করা যাবে না, তাহলে তো বোঝাই যাচ্ছে না কে বড় কে ছোট। তাই জন্য উত্তর কোনটা হবে? কোনোটি নয়, উত্তর হবে। অনেকটা বড় এক্সপ্লেনেশন দিলাম, শুনে অনেকটা বিরক্ত লাগবে অনেকের, আমি জানি এতটুকু দেখার পর যে ভাই এত কথা বলছে কেন এই সামান্য একটা অঙ্কের জন্য, কিন্তু আমি এক্সপ্লেনেশনটা দিতে হতো, কারণ ভুলভাল লজিকে অনেকে শেখাচ্ছে বা ভুলভাল লজিকে অনেকে এক্সপ্লেন করছে, জিনিসটা ভুল বলছে। একের দাগে দু একটা কমপ্লিট হলো, কোনোটি নয় হচ্ছে পারফেক্ট উত্তর। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। আমরা এবার যে অঙ্কটা করব, এই অঙ্কটা কিভাবে সলিউশন করব, এটাও তোমাদের কিন্তু এসএনদের বইয়েরই অঙ্ক। যারা অনুক্রম শ্রেণী পড়ে এসছো, অনুক্রম শ্রেণীতে যেটা তোমাদের ফার্স্টের টপিকটা কি জানা ছিল? সমান্তর প্রগতি। অনুক্রমের পরের টপিক ছিল সমান্তর প্রগতি। সমান্তর প্রগতিরই একটা এমসিকিউ হচ্ছে এই এমসিকিউটা। আমার যারা ভিডিও দেখেছো সমান্তর প্রগতির ওপর, তারা এই অঙ্কটা পারবে, কারণ আমি এমসিকিউতে এই অঙ্কটা করে দিয়েছি। টোটাল এমসিকিউটা আমার করানো আছে। তোমরা যাদের কাছে এসএনদের বই আছে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, এসএনদের বইটা যদি খোলো, এসএনদের বই থেকে সব অঙ্ক কমন এসছে, সব অঙ্ক কমন এসছে। এসএনদের বইতে যে এমসিকিউটা রয়েছে সমান্তর প্রগতির, ওই এমসিকিউটাই হচ্ছে এই এমসিকিউটা। ঠিক আছে, সমান্তর প্রগতিটা খুলে নিও, দেখে নিও, সমান্তর প্রগতির এমসিকিউর জায়গাটা খুলবে, পেয়ে যাবে এই অঙ্কটা। চলো এই অঙ্কটা কীভাবে সলিউশন করতে আমি দেখিয়ে দিই, আমার এর আগেও ভিডিওতে করানো আছে, তো কীভাবে করতে একটুখানি বলে দিই। দেখো, A1 মানে হচ্ছে ফার্স্ট পদ, তো ফার্স্ট পদটা যেহেতু A1 দেওয়া আছে, আমি এটাকে A1ই লিখলাম। এটা কততম পদ? এটা হচ্ছে পঞ্চমতম পদ, তাই তো? তো পঞ্চমতম পদকে কিভাবে লিখতে হয়? দেখো, কোনো অনুক্রম শ্রেণীর n-তম পদ বার করবার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে a+n-1 ইন্টু হচ্ছে d। এটা হচ্ছে তোমার কি? এটা হচ্ছে n-তম পদ বা টার্ম নাম্বার n বার করবার ফর্মুলা a+n-1 ইন্টু হচ্ছে d। এটা হচ্ছে টার্ম নাম্বার n বার করবার ফর্মুলা। তাহলে এখানে দেখো 5তম পদের কথা বলা হচ্ছে, 5তম পদের কথা বলছে বলে n এর জায়গাতে 5 পুট করব। ঠিক আছে তো? আর a মানে হচ্ছে প্রথম পদ, তো প্রথম পদ কত দেওয়া? A1 দেওয়া। তাহলে এর জায়গাতে আমরা পুট করব, এখানে A1 পুট করব, আর প্লাস দিয়ে এই n কততম? n হচ্ছে 5, তাই জন্য 5 - 1 মানে 4, আর d হচ্ছে সাধারণ অন্তর, আমি এটাকে d ধরে নিলাম আপাতত। তারপরে দেখো প্লাস দিয়ে 15, যখন 15তম পদের কথা বলা হচ্ছে, ফের এখানে বসাতে হবে ফার্স্ট পদ, a মানে ফার্স্ট পদ, তো ফার্স্ট পদ কত দেওয়া ছিল? A1, তাহলে আমি এখানে সেই A1ই ইউজ করব। আচ্ছা, তারপরে প্লাস চিহ্ন দেবো, তারপর এই n এর জায়গাতে 15তম পদ বলে n এর জায়গাতে 15 পুট করব, তাহলে 15 - 1 মানে 14 হবে, 14-র পর d হবে, তাহলে 14d। বোঝা গেল? সেম ভাবে এটা করব, 26টা হবে A1 প্লাস হচ্ছে 25d আসবে, হিসাব করে দেখে নেবে, এরপরে বুঝিয়ে দিয়েছি মানে দুটো তোমরা পেরিয়ে যাবে, এইটা বার করতে দিয়েছে আর কি। তারপরে এইটা হবে কত? A1 প্লাস হচ্ছে 35d, আর এইটাকে যদি সলভ করি তাহলে সেম আসবে। দেখো 40তম পদের একটুখানি বলে দিই, 40তম পদের ক্ষেত্রেও সেম গল্প হবে। a ফার্স্টে বসাতে হবে, a মানে ফার্স্ট পদ, তো ফার্স্ট পদ এই সিরিজটার মধ্যে ফার্স্ট পদ কোনটা? A1, তাহলে এখানে A1 বসাবো, তারপরে প্লাস চিহ্ন দিয়ে n এর জায়গাতে এখানে 40 বসানো আছে, তাহলে 40 বসাই যদি 40 - 1 মানে 39, 39d উত্তর আসবে। তাহলে 39d ইকুয়াল টু হচ্ছে তোমার কত হচ্ছে? ইকুয়াল টু হচ্ছে 105, যেরকম আছে সেরকম। এবার একটুখানি ক্যালকুলেশন করে দেখা নেওয়া যাক, কটা A1 পাচ্ছি? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, টোটাল 6খানা A1 পেলাম। তাই জন্য এখানে আমরা লিখবো 6A1, প্লাস চিহ্ন দিয়ে দেখো কত d হচ্ছে, হিসাব করা যাক। 4d আর 14d, টোটাল হলো 18d, 18d আর 25d, 18 আর 25 মানে হচ্ছে 43, তাই তো? 43 আর হচ্ছে তোমার 35, 43 আর 35 হচ্ছে 48, 48 30 হচ্ছে 78, 78 আর 30, 78 আর 30 8, তাই তো? 78 আর 30 হচ্ছে 108, 108 এর সাথে 9 এর যোগ মানে হচ্ছে 117। তাহলে এইটা করে আসছে টোটাল 117d আসছে, তাই তো? 117d ইকুয়াল টু কত আসছে? ইকুয়াল টু আসছে হচ্ছে 105 আসছে। বোঝা গেল? এবার এইখান থেকে না, এখান থেকে আমরা 3কে কমন নিতে পারি, এই রাশিটার মধ্যে থেকে 3কে কমন নিতে পারি। তো 3 যদি কমন চলে যায় তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকে 2A1 প্লাস 3 কমন নিচ্ছি মানে 3 3 9, হাতে থাকলো 2 আর থাকলো 7 মানে 39, 39d ইকুয়াল টু আসলো 105। তো এবার এই সাইডে 3 আর 105কে কাটাকুটি করলাম, 3 3 হচ্ছে 9, 1 আর 5 মানে 3 5 15 হলো, 35 হলো। তাহলে হিসাব করে যেটা আসছে সেটা হচ্ছে 2A1 প্লাস হচ্ছে 39d ইকুয়াল টু আসছে কত? 35, 35 আসছে, তাই না? 2A1
A1 প্লাস হচ্ছে 39D ইকুয়াল টু করে কত আসছে 35 আসছে, ভালো কথা। তো এই রাশিটা আমাদের বেরিয়ে গেল, এটা আমাদের ধরা থাক, এটা 1 নাম্বার ধরা থাক, এটা পরে কাজে লাগবে। আমাদেরকে বার করতে দিয়েছে A1 প্লাস A2 প্লাস A3 প্লাস A4 প্লাস এই করতে করতে 40, মানে টোটাল 40টা পদের সামেশন বার করতে দিয়েছে। তো টোটাল 40টা পদের সামেশন মানে যে কোনো সংখ্যার যদি বলে যে সমান্তর পদ্ধতিতে আছে, তাহলে তাদের সামেশন বার করবার যে পদ্ধতি সেটা হচ্ছে 2a প্লাস n-1 ইন্টু হচ্ছে d। একটু ভুল বললাম, এখানে n/2 একটা বাইরে গুণে থাকবে, তো এই হবে আর কি। 2a প্লাস n বলতে এখানে 40 হবে, কারণ 40টা পদ আছে, তাহলে 40 যদি বসাই এখানে 40 মাইনাস 1 মানে এখানে এসে যাবে 39, আর d আছে তাই জন্য d এসে যাবে। এবার এখানটাতে দেখো n বলতে টোটাল 40টা পদ আছে, কারণ 1 2 3 করে করে কটা পদ আছে 40টা, তাহলে n এর জায়গাতে 40 পুট করব, নিচে কত হবে 2, তাহলে বাই দিয়ে 2। এবার দেখো এই যে 2a প্লাস 39, এই যে 2a1 প্লাস হচ্ছে 39d, 2a1 প্লাস 39d মানে হচ্ছে 35, তাহলে এখানে 35 পুট করছি, তাহলে 35 পুট করলাম ইন্টু 40 আর 2 কাটলাম মানে 20 হলো, তাহলে এখানে 20 পুট করলাম, 35 দুগুণে 70 হবে, আর একটা শূন্য আছে, তাহলে টোটাল অ্যান্সার 700 আসবে। এবার 700 কোন অপশনে আছে আমি নিজে জানি না, ওসব মনে থাকে না, অপশন দেখে নেবে, যেটা 700 আছে সেটাই কারেক্ট। হিট করো, চলো পিএডটা কারেক্ট, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন আসা যাক। কোশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে 3n-5টা বলে দিয়েছে n-তম পদ, মানে এটা টার্ম নাম্বার n যেটা tn যেটা সেটা বলে দেওয়া আছে 3n-5। এবার বলছে এই রাশিটার বা এই শ্রেণীটার সমান্তর পগতিতে রয়েছে যে 3n-5টা। এবার কি বলেছে দেখো, বলছে সাধারণ অন্তরটাকে বার করতে দিচ্ছে, তাহলে আমি দুটো পদ যদি বার করতে পারি এবং সেই দুটো পদের মধ্যে যদি মাইনাস করতে পারি, যে গ্যাপটা পাবো সেটাই হচ্ছে সাধারণ অন্তর। আমাকে কি আছে কোশ্চেনটাতে দুটো পদ খালি বার করব, ফার্স্ট পদটা সেকেন্ড পদটা বার করব, করে দুটোর মধ্যে মাইনাস করব, করলে যে গ্যাপটা পাবো সেই গ্যাপটাই হচ্ছে সাধারণ অন্তর। তো দেখো সাধারণ অন্তর বার করবার জন্য আমি এখানে দুটো টার্ম বার করছি, একটা হচ্ছে টার্ম নাম্বার 1 মানে n এর জায়গাতে কত পুট করলাম 1 পুট করলাম, তাহলে এখানেও n এর জায়গাতে 1 পুট হবে, তাহলে 3 × 1 - 5, তাহলে টোটাল আসবে 3 × 3 - 5 মানে আসবে -2। আর একটা আসছে টার্ম নাম্বার 2 পুট করছি, তাহলে এখানে যদি 2 পুট করি তাহলে 3 × 2 মাইনাস হচ্ছে 5, তাহলে 3 দুগুণে 6 - 5 মানে 1, তাহলে টোটাল আসলো কত 1 আসলো। তাহলে এটা হচ্ছে পদ নাম্বার 2, এটা হচ্ছে পদ নাম্বার 1। আমাকে সাধারণ অন্তর বার করবার যে ফর্মুলা সেটা হচ্ছে T2 থেকে আমাকে T1 কে মাইনাস করতে হবে, তাহলে আমাদের যে D বা সাধারণ অন্তর সেটা বেরিয়ে যাবে। তাহলে T2 কত বেরিয়েছে 1, তাহলে এখানে পুট করলাম 1, মাইনাস আছে মাইনাস দিলাম, T1 কত, T1 হচ্ছে -2, তাহলে ব্র্যাকেটের মধ্যে লিখলাম -2, তাহলে 1 আর এখানে মাইনাস আর মাইনাস মিলে হবে প্লাস, এখানে মাইনাস এই মাইনাস দুটো মিলে প্লাস হবে, তাহলে 1 আর 2 প্লাস হলে 3 উত্তর আসবে, তাহলে সাধারণ অন্তর যেটা সেটা 3 আসলো। 3 যে অপশনে আছে সেটা হচ্ছে কারেক্ট উত্তর হলো, তো উত্তর সি তে এই উত্তরটা পাবে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। 1 এর দাগের 4 সিতে পেয়ে যাবে। পরের কোশ্চেনে sin a প্লাস sin b ইকুয়াল টু কত দেওয়া আছে 2 দেওয়া আছে, আমাকে বার করতে কি হবে, আমাকে বার করতে হবে sin অফ a প্লাস b, এটার মান বার করতে হবে। তো কি করে করব, এরকম ধরনের অঙ্ক ছোটবেলা করেছি ক্লাস 10-এ, এ তো ক্লাস 10-এর অঙ্ক দিয়ে দিয়েছে এটা, ঠিক আছে। এটা দেখবে 23.3 ক্লাস 10-এর 23.3-এর যে এমসিকিউ এসিকিউ যে সেকশনটা আছে ওখানে পেয়ে যাবে। ক্লাস 10-এর কথা বলছি কিন্তু আমি, এটা ক্লাস 11-এর অঙ্কই না, এটা ক্লাস 10-এর অঙ্ক দিয়ে দিয়েছে এই যে কোশ্চেনটা। তো চলো দেখো কি করে করব, সাইন এ আর সাইন বি যদি 2 দেওয়া থাকে, সাইনের সর্বোচ্চ মান সাইন বির সর্বোচ্চ মান বসাবো। আমরা ধরে নেবো যে সাইন এ মানে, আমরা ধরে নেবো সাইন এ মানে ধরে নেবো 1, আর ধরে নেবো সাইন বি মানে ধরে নেবো হচ্ছে 1, ঠিক আছে। কেন ধরলাম কি কারণে ধরলাম, এই ডিটেলস এক্সপ্লেনেশন আমাকে জিজ্ঞাসা করবে যে স্যার কেন এটাকে 1 কেন এটাকে 1 ধরা হলো। এই ভিডিওটা শেষ হওয়ার পর আজকেই একটা ভিডিও আসবে, ভিডিওটা হচ্ছে তোমার যৌগিক কোণ, হ্যাঁ যৌগিক কোণই বোধহয়, যৌগিক কোণই পড়িয়েছি আমি আজকে, যৌগিক কোণের ওপর একটা ভিডিও আসবে, সেই ভিডিওতে এই এমসিকিউটা রয়েছে দেখবে, ঠিক আছে। এমসিকিউটা যৌগিক কোণ, তোমাদের যে এসএনদের বই আছে সেই বইয়েরই এমসিকিউর কোশ্চেন এটা, ওখানে আমি করিয়েছি এটা, ওখানে ডিটেলস এক্সপ্লেনেশন করেছি যে কেন দুটোকে 1 1 ধরা হয়। তাহলে সাইন এটাকে আমরা 1 ধরে নেবো, সাইন বিটাকে আমরা 1 ধরে নেবো, তাহলে দেখো সাইন এর জায়গাতে যদি 1 পুট করি 1, সাইন বির জায়গাতে যদি 1 পুট করি, এই 1 আর 1 মিলে এটা 2 হয়ে যাবে, ঠিক আছে। তো তাহলে কন্ডিশনটা স্যাটিসফাই করছে, মানে এই যে এখানে 1 আর এখানে 1 বসালে টোটাল অ্যান্সারটা 2 আসছে, তার মানে দুটো সাইড স্যাটিসফাই করছে, তো দুটো সাইড ঠিকঠাক আছে, তার মানে আমি এটাকে 1 আর এটাকে 1 ধরতে পারি। অন্য মান ধরলে কিন্তু হবে না। অনেকে মনে করছো স্যার কেন, আমি যদি এটাকে হাফ ধরতাম কি অসুবিধা হতো, আমি ধরবো হাফ, কেউ কি করবে, আমি সাইন এটাকে হাফ ধরবো, এটা অনেকে ভাবছো। ধরো তুমি দেখো, তুমি যদি এই সাইন এটাকে যদি হাফ ধরো তাহলে কিন্তু এই সাইন বিটা তোমার 1.5 ধরতে হবে, 1.5 ধরতে হবে। আমি ভুল বললাম না ঠিক বললাম তোমরা নিজেরা বলো। আমি যদি এইটাকে হাফ ধরি, এই সাইন এটাকে যদি আমি বলি আমি হাফ ধরবো, তাহলে সাইন বিটাকে আমাকে কত ধরতে হবে, 1.5 ধরতে হবে। এবার তবেই তো আমার এই হাফ আর এই 1.5 যুক্ত হয়ে টোটাল এই পাশে 2 মিলিয়ে দেবে, তাই কি না। আমাকে যদি এটা হাফ ধরি তাহলে এটাকে আমাকে 1.5 ধরতে হবে, তবে এইটার এইটাকে যুক্ত করে তবে পাশে ডান সাইডে 2 মিলে যাবে। এবার তুমি একটা কথা বলো আমাকে, আমি যদি সাইন বিটাকে 1.5 ধরি, 1.5 যদি ধরি, সাইন বির মান কখনো 1.5 হয়?
হয় না কখনো। সাইন বির সর্বোচ্চ মান 1 হয়, 1-এর থেকে বড় মান সাইন বি হয় না, বা সাইন থিটার কখনো 1-এর থেকে বড় মান আসে না। তার মানে এই মানটাকে আমি কখনো 1-এর থেকে বড় ভ্যালু ধরতে পারবো না। একমাত্র তুমি বাকি যা খুশি ভ্যালু ধরো, সাইন 90 ডিগ্রি না ধরলে এই অঙ্ক জীবনে কোনোদিন মিলবে না। কারণ তুমি ছোট ভ্যালু ধরলে অন্যটাকে বড় ভ্যালু ধরতেই হবে, তবেই গিয়ে পাশের ডান সাইডের দুইটা মিলবে। আর 1-এর থেকে বড় ভ্যালু সাইনের কখনো হতে পারে না। সেই জন্য এটাকে যদি তুমি ছোট ভ্যালুও নাও, এটাকে তোমার বড় ভ্যালু ধরতে হবে, তবে গিয়েই কিন্তু তোমার দুটোকে সাইড যোগ করে 2 মিলবে। তার মানে তুমি এটাকে কখনো ছোট মান নিতে পারো না, এটাকে একই নিতে হবে, এটাকেও 1 নিতে হবে। এই দুটো 1-1কে যুক্ত করলে 2 মিলবে। অনেকের মাথার উপর দিয়ে গেল আমি জানি, কারণ সারা বছর পড়াশোনা করা হয়নি। ঠিক আছে, তো চাপ নিও না। ঠিক আছে, এটা ডিটেলস এক্সপ্লেনেশন আজকের একটা ভিডিও আছে যৌগিক কোণ বলে, ওইখানে আমি করিয়েছি, ডিটেলস আরো ডিটেলসে ব্যাখ্যা দিয়েছি, দেখে নিও পারলে। সাইনে মানে যদি 1 হয় তাহলে এটাকে লিখতে পারি এরকম ভাবে, সাইন এ ইজিক্যাল টু, একটাকে আমি লিখতে পারি সাইন 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দু সাইড দিয়ে সাইন সাইন তুলে দিলে এখানে যেটা চলে আসবে, এ এর মান আসবে সেটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক একই রকম ভাবে এটাকে সলিউশন যদি করি, সাইন বিটাকে সাইন বি রাখলাম, একটাকে আমি লিখতে পারি হচ্ছে সাইন 90 ডিগ্রি, দু সাইড দিয়ে সাইন আর সাইন তুলে দিলে এখানে চলে আসবে যেটা বির মান, সেটা হচ্ছে 90 ডিগ্রি চলে আসবে। তাহলে বি পেয়ে গেলাম 90 ডিগ্রি, এ পেয়ে গেলাম 90 ডিগ্রি, দুটোর মান নিয়ে এসে এখানে আর এখানে বসিয়ে দাও, গল্প শেষ। কি আছে, সাইনের জায়গাতে থাকলো এর ভ্যালু কত 90, বির ভ্যালু কত 90, তাহলে 90 প্লাস 90 মানে কত হচ্ছে 180, তাহলে সাইন 180, সাইন 180 মান আসে 0 আসে, করে দেখে নেবে। সাইন 90 ইন্টু 2 প্লাস হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে, 180 ডিগ্রি তুমি ভাঙতে পারো, 90 ইন্টু 2 প্লাস 0 ডিগ্রি, তো তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে, আর এটা হচ্ছে 0 আসবে, 0 ডিগ্রি। ঠিক আছে, সাইন 180 মান 0, দরকার ক্যালকুলেটরে মেরে দেখে। বি যাদের আছে সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, যেখানে যারা বি করে এসছো পারফেক্ট অ্যান্সার। আগের যে কোয়েশ্চেনটা করালাম ওটার উত্তর অনেকে কোনোটি নয় করে এসছে, তো যারা যারা কোনোটি নয় করে এসছো তাদেরকে একটা দুঃখের খবর দিয়ে রাখি বা জানিয়ে রাখি যে তোমরা সবাই ভুল করে এসেছো। ঠিক আছে, চলো এই কোশ্চেনটা একটু করা যাক। 1-এর দাগের 6-এর কোশ্চেনটা, 1-এর দাগের 6-এর কোশ্চেনটা এইটাকে যদি সলিউশন করি, যে এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু যদি সি থাকে, তাহলে এখান থেকে ফার্স্টে আমরা ওয়াই এর মানটা বার করে নেবো। ঠিক আছে, এটা সরল লেখার ইকুয়েশন দেওয়া আছে, ওয়াই এর মান বার করছি। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি বি ওয়াই ইজ ইকুয়াল টু, এক্সটাকে ওপাশে পাঠাবো, তাহলে এটা হয়ে যাবে মাইনাস এ এক্স প্লাস হয়ে যাবে হচ্ছে সি, যেরকম আছে সেরকম। তারপর এখান থেকে আমরা যদি শুধু ওয়াই এর মান বার করি, তাহলে বিটা তলায় ভাগ হয়ে যাবে। তার মানে এই বিটা যখন এর তলায় গিয়ে ভাগ হবে, একবারে করছি ফ্র্যাকশনে ভেঙে, তাহলে এটা আসবে মাইনাস এ বাই বি, আর থাকবে কি তার সাথে থাকবে হচ্ছে এক্স। এই বিটা আবার সির তলায় গিয়ে ভাগ হবে, তাহলে এটা আসবে সি বাই বি আসবে। তাহলে এটা বেরোলো ওয়াই এর মান, যেটা কত বেরোচ্ছে মাইনাস এ বাই বি এক্স প্লাস হচ্ছে সি বাই বি। ঠিক আছে, থাকলো ওরকম। আচ্ছা, এই রাশিটাকে ভাঙছি। হ্যাঁ, এই রাশিটাকে ভাঙলে কি হবে, এখানে যেটা বি ড্যাশ ওয়াই আছে সেটা থাকলো, এ ড্যাশ এক্সটা ওপাশে পাঠাচ্ছি, তাহলে এটা আসবে মাইনাস এ ড্যাশ এক্স প্লাস সি ড্যাশ আছে থাকলো। এবার এই বি ড্যাশটাকে তলায় ভাগ করছি, তাহলে এটা চলে আসবে ওয়াই ইজ ইকাল টু মাইনাস এ ড্যাশ বাই হচ্ছে বি ড্যাশ, এটা থাকলো, এখানে এক্স আছে এক্স থাকলো, প্লাস হচ্ছে সি ড্যাশটা সি ড্যাশ থাকলো, তাহলে এটা হচ্ছে ওয়াই এর মান। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই এর মান বেরোলো। তাহলে ফার্স্ট সমীকরণটা থেকে আমরা সলভ করে ওয়াই এর মান এটা পেয়েছি, সেকেন্ড সমীকরণটাকে সলভ করে ওয়াই এর মান এটা পেয়েছি। আমরা যারা হচ্ছে সরলরেখার চ্যাপ্টারটা ভালো করে করেছি তারা জানি যে এখানে বলেছে যে এই সরলরেখাটা পরস্পর লম্ব হবে। যারা সরলরেখার চ্যাপ্টার ভালো করে পড়ে এসছো তারা নিশ্চয়ই জানো, যারা পড়েছো সিরিয়াসলি পড়েছো যারা, তাদের কথা বলছি, তারা নিশ্চয়ই জানো যে দুটি সরলরেখার যে নতিটা হবে, নতি দুটোর যদি গুণফল 1 আনতে পারি, m1 আর m2 এর গুণফলটা যদি -1 আনতে পারি, তাহলে আমরা বলতে পারি যে সরলরেখা দুটো পরস্পরের উপর লম্ব হবে। তাহলে এই সরলরেখার নতি কি হয় দেখো তো, y ইজিক্যাল টু, আমরা জানি এইটা হচ্ছে জেনারেল ইকুয়েশন, y ইজিক্যাল টু mx প্লাস c, এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন। এখানে দেখো y এর জায়গাতে y আছে, m এর জায়গাতে কত বসে আছে মাইনাস a বাই b, এটা হচ্ছে m1 ইন্টু হচ্ছে m2, এই দুটোর উত্তর করে যদি আমাদের -1 আসে, তাহলে আমরা বলতে পারি এরা হচ্ছে পরস্পরের উপর লম্ব। এটা হচ্ছে লম্ব হওয়ার শর্ত, কিন্তু আমি আবারও বলছি, দুটো সরলরেখার নতির গুণফল যদি -1 আসে সেটা হচ্ছে লম্ব হওয়ার শর্ত। যারা সরলরেখা পড়েছো তারা জানবে, যারা পড়নি তারা এখানে এলে মাথার উপর দিয়ে যাবে কি পড়াচ্ছে ভাই সব। ঠিক আছে, তাহলে দুটো সরলরেখার নতির গুণফল যদি -1 আসে তাহলে পরস্পর তারা হচ্ছে লম্ব হবে। তাহলে এই ইকুয়েশনটার সাথে ইকুয়েশনটাকে কম্পেয়ার করো, দেখো m এর জায়গাতে কত বসে আছে মাইনাস এ বাই বি, তাহলে m1 এর জায়গাতে এটা পুট করছি, প্রথমটার জন্য হবে মাইনাস এ বাই বি, ইন্টু চিহ্ন আছে ইন্টু চিহ্ন দিলাম। m2 বলতে সেকেন্ড সমীকরণটার দেখো m এর জায়গাতে কত বসে আছে মাইনাস এ ড্যাশ বাই বি ড্যাশ, তাহলে m2 এর জায়গাতে পুট করছি মাইনাস এ ড্যাশ বাই হচ্ছে বি ড্যাশ, এটা পুট করলাম ইকুয়াল টু হচ্ছে -1।
তার মানে মাইনাসের মাইনাস হয়ে যাচ্ছে কত, মাইনাসের মাইনাস হয়ে যাচ্ছে প্লাস, তাহলে এ ড্যাশ হচ্ছে এ ড্যাশ হচ্ছে, নিচে থাকছে কত বি আর বি ড্যাশ থাকছে, এই বি ড্যাশটা ও পাশে গুণ করে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে মাইনাস বি ড্যাশ। এবার সব কিছুকে এ পাশে টেনে নিচ্ছি, তাহলে কত হয়ে যাচ্ছে এ ড্যাশ প্লাস হচ্ছে বি ড্যাশ ইকুয়াল টু আসছে 0। এই অপশনটা যেখানে আছে সেটা হচ্ছে কারেক্ট উত্তর, এ ড্যাশ প্লাস বি ড্যাশ ইকুয়াল টু 0। বাকি যে অপশন যা আছে সব ভুলভাল, ঠিক আছে, এইটা ছাড়া বাকি যা করেছো সব ভুলো, দেখতে লাগবে না, ঠিক আছে। অপশন এ হচ্ছে কারেক্ট উত্তর, ঠিক আছে, অপশন এ হচ্ছে কারেক্ট, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কতে, কোশ্চেনটাকে এবার একটু সলিউশন করা যাক। এটা দেখো, এই কোশ্চেনটা একদম পাতি কোশ্চেন, লিমিটেড যে কোশ্চেনগুলো, এটাও তোমার বইয়ের এসএনদের বইয়েরই কোশ্চেন। দেখো তুমি যা কোশ্চেন দিয়েছে সব এসএনদের বই থেকে দিয়েছে ভাই। যারা বলছো না কোশ্চেন কঠিন করেছে, তাহলে বই পড়োইনি ঠিক করে, সিরিয়াসলি বলছি। কারণ তুমি যদি এসএনদের বইটাকে যদি ভালো করে কেউ খুঁটিয়ে পড়ে যেত বা প্র্যাকটিস করে যেত সব অঙ্ক ভালো করে, সারা বছরটা যদি বহুতবার প্র্যাকটিস করতো, এখানে একটা অঙ্ক আটকাতো না। এই কোশ্চেনটা এসএনদের বইয়ের এমসিকিউতে আছে, লিমিট চ্যাপ্টারটা খুলবে, লিমিট চ্যাপ্টারের যে এমসিকিউ সেকশনটা রয়েছে সেখানে এই কোশ্চেনটা পাবে। যদি না পেয়েছো তাহলে আমাকে বলো, নাম কেটে দেবো আমার নিজের, ঠিক আছে। এই কোশ্চেনটা এসএনদের বইয়ের কোশ্চেন, ঠিক আছে। চলো দেখো কিভাবে সলভ করবো। দেখো যদি ধরো এখানে কোথাও 5 থাকতো, 5টাকে আমি ভেঙে আমি 5টা 1 লিখতে পারি, তো এরকম 5টা 1 লিখতে পারি, ঠিক আছে। 1 2 3 4 5, 5টা 1 লিখতে পারি। 4 যদি থাকতো 4টা 1-এর যোগ লিখতে পারি। 3 যদি থাকতো 3টে 1-এর যোগ লিখতে পারি। তাহলে n যদি থাকে তাহলে আমি n সংখ্যক 1কে যোগ আকারে লিখতে পারি, অসুবিধা কিছু নেই। 2টো 1কে যোগ করলে 2 হয়, 3টে 1কে যোগ করলে 3 হয়, n খানা 1কে যোগ করলে n হবে, n খানা 1কে যোগ করলে কত হবে, n হবে, ঠিক আছে, n × 1 n হবে। তাহলে আমি কি করতে পারি, এই যে রাশিটা রয়েছে এখানে n, এটাকে আমি n সংখ্যক 1 আকারে লিখতে পারি। তাহলে n সংখ্যক 1 আকারে যদি লিখি, তাহলে আমি এটাকে লিখতে পারি লিমিট x টেন্ডস টু 1। আমি যদি এরকম লিখি যে একটা আমি এই x এর সাথে লিখছি, তাহলে x - 1 হবে। সেকেন্ড একটা কি করবো, x² - 1 লিখবো, তারপরটার সাথে একবার লিখবো, মানে x³ - 1 লিখবো, এরকমভাবে আমি লিখবো প্রত্যেকটার সাথে সাথে, এরকমভাবে লিখবো। তারপরে এইভাবে ডট ডট করতে করতে লাস্ট যেটা x⁴n আছে তার সাথে একটা 1 লিখবো, -1। এবার প্রত্যেকটার আগে -1 কেন আসছে বুঝলে কি, দেখো n সংখ্যক 1 আছে, মানে n যদি থাকে nকে আমি 1 + 1 + 1 এরকমভাবে ভাঙতে পারি। তো বাইরে তো মাইনাস রয়েছে, বাইরে মাইনাস রয়েছে, মানে আমি যখন ব্র্যাকেটটা খুলবো প্রত্যেকটা 1-এর আগে কিন্তু মাইনাস 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 এসে যাবে। সেই জন্য এনটাকে যদি ভাঙি তাহলে প্রত্যেকটার আগে মাইনাস 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 এরকম এসে যাবে। তাহলে n সংখ্যক 1 আছে, তাহলে প্রত্যেকটার সাথে একটা করে 1 দিয়ে দিচ্ছি। x এর সাথে একটা 1 দিয়েছি, x² এর সাথে একটা 1 দিয়েছি, x³ এর সাথে একটা 1 দিয়েছি, x⁴n এর সাথে একটা 1 দিয়েছি, বা প্রত্যেকটার সাথে একটা করে 1 দিয়ে দিয়েছি, অসুবিধা কিছু নেই। আচ্ছা, এবার কি করতে পারি, দেখো এই যে x - 1টা রয়েছে, এই x - 1টাকে এরকম রাখলাম। আমি কি করছি, জাস্ট এবার এটাকে ফ্র্যাকশনে ভাঙছি, x - 1কে x - 1 দ্বারা ভাগ করছি। করলে এটা কত হবে বলো তো, করলে কত হবে তোমরা নিজেরা একটুখানি ঠান্ডা মাথায় ভেবে চিন্তে বলবে। x - 1কে x - 1 দ্বারা ভাগ করলে 1 পাবো, ঠিক আছে। দেখো x² - 1 আছে, তো x² - 1 আছে, তো x² - 1টাকে তুমি যদি ভাঙো তাহলে এটাকে লিখতে পারো x + 1 ইন্টু হচ্ছে x - 1, এই আকারে লিখতে পারো। তুমি ভাবো x² - 1টাকে তুমি চাইলে x + 1 ইন্টু x - 1 এই আকারে লিখতে পারো। তাহলে দেখবে তখন এই ওপরের x - 1 আর নিচের x - 1টা কেটে যাবে, কেবলমাত্র x + 1টা পড়ে থাকবে, ঠিক আছে। তো তখন কি পড়ে থাকবে, কেবলমাত্র x + 1 পড়ে থাকবে। ঠিক একই রকমভাবে যখন এইটাকে ভাঙবে, তুমি দেখবে এইটাকে ভাঙলে পাবে হচ্ছে x³ - 1টাকে ভাঙলে তুমি পাবে একটা x - 1 পাবে, আর পাবে হচ্ছে x² প্লাস x প্লাস 1 পাবে, আর তাকে ভাগ করছি কত দ্বারা, x - 1 দ্বারা। তো x - 1 দ্বারা যদি ভাগ করি তাহলে x - 1 x - 1 কেটে যাবে, কেবলমাত্র এই রাশিটা পড়ে থাকবে। বুঝতে পারলে কি বললাম? দেখো আমি কথাটা কি বলছি একটুখানি বোঝার চেষ্টা করো। আমি যখন x³ - 1টাকে যখন আমি ভাঙবো, x³ - 1টাকে যখন আমি ভাঙবো, তখন x - 1 আর x² প্লাস x ইন্টু 1 পাবো, কারণ এটা a³ - b³ এর ফর্মুলা। এই যে a³ - 1 মানে আমরা বলতে পারি 1 এর কিউব, তাহলে ফর্মুলা অনুযায়ী ভাঙলে a - b হোল ইন্টু a² প্লাস ab প্লাস হচ্ছে b², সেই অনুযায়ী ভাঙতে পারি। তাহলে নিচের তখন কি হবে, নিচে এই যে x - 1টা, এই x - 1 আর এই যে এটাকে এইটাতে ভাঙা হয়েছে, তাহলে ওপরের x - 1 আর নিচের x - 1টা কেটে যাবে। কেটে যাওয়ার পর কেবলমাত্র x² প্লাস x প্লাস হচ্ছে কত পড়ে থাকবে, 1 পড়ে থাকবে। কথাটা বোঝা গেল তো কি বললাম এতটা অবধি? তার মানে আমি যদি এইখানটাতে লিখি তাহলে এখানে আমি কত লিখতে পারবো, x² প্লাস হচ্ছে x প্লাস হচ্ছে 1 লিখতে পারবো। তো এইভাবে আস্তে 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 বাড়বে, এভাবে বাড়তে থাকবে, ঠিক আছে। তো এবার আমি একটা কথা বলছি, আমি আর এত লাইন করবো না, তোমাদের এটা তো এমসিকিউর কোয়েশ্চেন, বেকারে লাইন বাড়াবে না, বেকারে লাইন বাড়াবে না। কি করবে, আমি যদি দেখো নিচের কিন্তু যেটা সমস্যা ছিল যে x টেন্ডস টু 1 দেওয়া ছিল, তুমি এখানে 1 বসালে হঠাৎ 0 হয়ে যাচ্ছিল, এই প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। আমি x - 1 দ্বারা ফ্র্যাকশনে ভেঙে দিলে প্রত্যেকটাকে কি হয়ে যাচ্ছে, তোমার এই যে x - 1 এর পার্টটা কেটে যাচ্ছে প্রত্যেকটার থেকে, তাহলে এই প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। এবার এই যে x টেন্ডস টু যে 1 দেওয়া আছে না, x টেন্ডস টু যে 1 দেওয়া আছে, এটা যদি তুমি এই x এর জায়গাতে বসিয়ে দাও তাহলে এখানে 1 + 1 2 পাবে।
x টেন্স টু 1টা যদি এখানে বসিয়ে দাও তাহলে 1k² মানে 1, তার সাথে 1 2, তার সাথে 1 3। তাহলে কিভাবে বাড়ছে বুঝতে পারলে? 1 + 2 + 3, পরের টার্মটাতে আসবে +4, তারপরটাতে আসবে +5, এইভাবে করতে করতে nতম পদে কি আসবে? n আসবে। ঠিক আছে, এটা দেখো তুমি যদি এখানে যদি 1 বসাও, x এর জায়গাতে যদি 1 বসাও তাহলে 1 + 1 মানে কত হবে? 2 হবে। এই একটা যদি এইখানে বসাও তাহলে 1 + 1 2 + 1 টোটাল কত আসবে? 3 আসবে। তাহলে 1 হলো, তারপর 2 হলো, তারপর 3 হলো, এইভাবে করতে 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 লাস্ট যে টার্মটা সেখানে গিয়ে n আসবে। মাথা ঢুকলো জিনিসটা কি বললাম? তাহলে আমি একবারে এত লাইন না করে আমি ডাইরেক্ট এখানে কি করছি, আমি এত লাইন না করে আমি তোমাদের বোঝানোর জন্য এই লাইনটা করলাম। এবার ডাইরেক্ট আমি এখানে এটা পুট করছি 1 + 2 + 3 প্লাস ডট 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 করে করে লাস্ট টার্মটা n আসবে। তো n সংখ্যক পদের যোগফলের ফর্মুলা হচ্ছে n × n + 1 বাই হচ্ছে 2। এটা হচ্ছে তোমার সমান্তর প্রগতিতে তোমরা পাবে। ঠিক আছে, সমান্তর প্রগতি যারা করেছো তারা জানবে যে ন্যাচারাল নাম্বারগুলোকে যদি যোগ করা হয় 1 + 2 + 3 প্লাস ডট ডট করে যদি আপ টু n পর্যন্ত যদি যোগ করা হয় তাহলে n সংখ্যক পদের যোগ করার ফর্মুলা হচ্ছে এইটা n × n + 1 বাই হচ্ছে 2। এটা হচ্ছে ফর্মুলা, মনে রেখো, আশা করি তোমরা উপকারে পাবে। তাহলে এই অপশনটা যেখানে পাবে সেটা হচ্ছে কারেক্ট উত্তর। উত্তরটা বি হবে, বিতে দেখবে এই অপশনটা পেয়ে যাবে। ঠিক আছে, এই অপশনটা বিতে পাবে। তো বি যারা যারা করে এসছো তারা পারফেক্ট করে এসছো। চলো 8 দাগের অঙ্কতে আসা যাক। পরের কোশ্চেনটাতে 3 7 10 12 18 এটার ভেদমান বার করতে দিয়েছে। যারা বিস্তৃতির পরিমাপ চ্যাপ্টারটা করেছো তারা এই কোশ্চেনটা পেরে যাবে। ঠিক আছে, দেখো মেইন কথা হচ্ছে সায়েন্সে আমি দেখেছি বেশিরভাগ ছেলেপুলে এটা করে সাজেশন করেই মরে। ক্লাস 10-এ মাধ্যমিকে সাজেশন করে এসছে, এবার 11ও ভাবছে যে আমি সাজেশন করে চলে যাব, তাহলে আমার বোধহয় হেভি পরীক্ষা হবে, সারা বছর পড়বো না, সাজেশন করে চলে যাবো, আর তারপর বলবো কোশ্চেন কঠিন এসছে। কিন্তু কোশ্চেন কঠিন এসছে কি সহজ এসছে সেটা তো তোমরা নিজেরা বিচার করবে। বাট যারা টপিক ঠিকঠাক করে পড়ে যাবে, তার মানে ক্লিয়ারলি যারা কনসেপ্টটাকে ঠিকঠাক রেখে পড়বে, সব করা কোয়েশ্চেন যারা সলভ করবে, উদাহরণ অনুশীলনী প্র্যাকটিস যারা বহুতবার করবে, এসব কোশ্চেন তাদের কাছে ইজি লাগবে। কিন্তু যারা প্র্যাকটিস ঠিক করে করবে না, এমনি চলে যাবে, সাজেশন করবে বা হচ্ছে কনসেপচুয়ালি ঠিকঠাকভাবে পড়েনি বা হয়তো সারা বছর ঠিকঠাক করে পড়া হয়নি, কোশ্চেন দিলে যা দেখবে তাই বলবে কঠিন এসছে ভাই, কঠিন এসছে। এবার ফিজিক্স কেমিস্ট্রি পরীক্ষা হবে সেটাও বলবে কঠিন এসছে। ঠিক আছে, তো মেন কথা সেটা না, মেন কথা হচ্ছে তোমার প্র্যাকটিস করা, পড়াশোনা করা। যারা পড়াশোনা ঠিকঠাক করে করেছে তাদের কাছে কোশ্চেন কঠিন লাগবে না। এই যে ভেদমান যে অঙ্কটা করাচ্ছি এটা বিস্তৃতির পরিমাপের অঙ্ক। অর্ধেক ছেলে মেয়ে জানেই না কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন, এগুলো জানেই না। তুমি দেখবে তোমাদের অনেক বন্ধু বান্ধব যারা পরীক্ষা দিয়েছে, যারা কোশ্চেন দেখাবে হুট করে কোশ্চেনের মাঝখান থেকে বলবে এটা কোন চ্যাপ্টার, বলতেই পারছে না কোন চ্যাপ্টারের কোশ্চেন। পড়েই নি তো ঠিক করে, পড়তে হবে ভালো করে না। চলো দেখো 3 7 10 12 18 এটার ভেদমান বার করতে দিয়েছে। ভেদমান বার করবার একটা ফর্মুলা আছে, এটা মনে রাখতে হবে তবে পারবে। ভেদমান বার করবার ফর্মুলা হচ্ছে সামেশান x² বাই হচ্ছে n মাইনাস সামেশান x বাই n তার হচ্ছে হোল স্কোয়ার। এটা হচ্ছে ফর্মুলা। যারা এই ফর্মুলাটা জানো তারা ভেদমান করতে পারবে। এবার x² জিনিসটা কি? x² মানে হচ্ছে তোমাকে সবার আগে এই যে রাশিগুলো দেওয়া আছে এদের x-এর স্কোয়ারটা কত হচ্ছে সেটা বার করে নেওয়া যাক। x² বার করবো এখানে, আর x বার করব, এগুলো যোগ করে এখানে বার করব। দেখো যোগ করে কত হবে, দেখো x² বলতে 3 করব তাহলে 9 আসবে, 7 মানে কত আসবে 49 আসবে, 10 মানে কত আসবে 100 আসবে, 12 মানে কত আসবে 144 আসবে, 18 মানে আসবে হচ্ছে 324 আসে, তাই না? আচ্ছা, এবার x বলতে কি নর্মাল এই মানগুলো যেগুলো আছে সেগুলোকে লিখবো। তাহলে এটা আসবে হচ্ছে তোমার 3, তারপরে আসবে হচ্ছে 7, তারপরে আছে হচ্ছে 10, তারপরে আছে কত, তারপরে আছে 12, তারপরে আছে কত 18 আছে। তাহলে এই হয়ে গেল কয়েকটা ডেটা। ঠিক আছে, এই ডেটাগুলো আমাদের জানা থাকলো, আমরা লিখে রাখলাম। এবার একটা কাজ করো, এই সব কটা রাশিকে যোগ করো। x² মানে সামেশন অফ x² এখান থেকে বার করো। সামেশন অফ x² কি করে বার করবে? এইখানে যে কটা ডেটা আছে এখানে যোগ করবে, আর এখানে সামেশন x বার করো। সামেশন x কি করে বার করবে? সব কটা যা আছে এখানে যোগ করে বার করবে, এখানে এইটাতে বার করবে, সামেশন x বার করবে, করে এখানে বসাবে দুটোতে। বসানোর পর টোটাল n দ্বারা ভাগ করে দেবে, উত্তর চলে আসবে। তো সামেশন x² করে আমার যেটা এসছে সেটা এসছে 626 এসছে। এগুলো একটু যোগ করি দেখি, 3 + 7 + 50, এটাকে যোগ করে এলো 50। এবার এখানে জাস্ট ডেটাগুলো দেখে দেখে বসাও। দেখো এখানে রয়েছে সামেশন x², সামেশন x² মান কত 626, তাহলে এখানে পুট করলাম 626। n মানে কতগুলো পদ আছে দেখো, 3টে আর 2টো, টোটাল 5টা পদ আছে। তাহলে এখানে 626 আর নিচে 5 পুট করলাম, মাইনাস দিয়ে সামেশন x মানে কত 50, তাহলে এখানে 50 পুট করলাম। টোটাল পদ কটা আছে 5খানা, তাহলে n এর জায়গাতে 5 পুট করলাম, মাথায় কি আছে স্কোয়ার, তাহলে হোল স্কোয়ার করে দিলাম। এই হচ্ছে কাজ। তাহলে এবার দেখো তাহলে কত হচ্ছে, আমরা যদি 626কে আমরা কি করি, ভাগ করি হচ্ছে 5 দিয়ে, তাহলে কত আসছে 125.,
2 আসছে মাইনাস দিয়ে, 50 আর 5 যদি কাটাকুটি করি ভেতরে তাহলে 10 আসবে, 10-এর যদি স্কোয়ার করি তাহলে এখানে 100 আসবে, তাহলে 125.2 থেকে 100 বাদ গেলে এখানে উত্তর আসছে 25.2, যেটা কোনো অপশানে নেই, অর্থাৎ অপশান ডি হচ্ছে কারেক্ট। কোনোটি নয় যেটা আছে, কোনোটি নয় সেটা কারেক্ট। যারা এটা কোনোটি নয় করে এসছো তারা এটা পারফেক্ট করে এসছো। এর কোশ্চেনে বলছে 5 জন বালক এবং 3 জন বালিকাকে সারির ক্ষেত্রে মানে একই সারিতে বসানোর ক্ষেত্রে 2 জন বালিকার মধ্যে একজনও বালক না বসার সম্ভাবনা কত? আচ্ছা, মানে টোটাল বালিকার সংখ্যা মানে গার্লস যে সংখ্যাটা সেটা হচ্ছে 3 জন, আর বয়েজ যে সংখ্যাটা সেটা হচ্ছে 5 জন। ঠিক আছে, বয়েজ মানে ছেলে আর গার্লস মানে মেয়ে, এটা নিশ্চয়ই এইটুকু ইংলিশ আসে নিশ্চয়ই তোমাদের। ঠিক আছে, এবার গার্লস যেটা 3 জন গার্লস আছে, তাহলে ধরলাম এখানে একটা গার্লস বসে আছে, এখানে একটা গার্লস বসে আছে, এখানে একটা গার্লস বসে আছে। কোশ্চেনে বলে দিয়েছে কোনো দুটো মেয়ের মাঝে কোনো ছেলে বসা যাবে না ভাই, উত্তরপ্রদেশে আছো। ঠিক আছে, ঠিক আছে, কোনো ছেলে আর মেয়ে একসাথে দেখলেই অবস্থা খারাপ, তাহলে দুটো মেয়ের মাঝে কোনো ছেলেকে বসা যাবে না, এটা বলা আছে। দুটো মেয়ের মাঝে কোনো ছেলে যেন না বসে, অন্য কেস হয়ে যাবে, তাই না? দুটো মেয়ের মাঝে কোনো ছেলে বসবে না, তাহলে দুটো মেয়ের মাঝে কোনো ছেলে বসবে না মানে এই যে 5টা ছেলে যারা আছে, এই 5টা ছেলে এরা হয় এই সাইডে বসবে অথবা এই সাইডে বসবে, ঠিক কি না? এই জায়গাটা বুঝতে পারলে কিনা দেখো, যে ছেলেগুলো বসবে 5টা ছেলে, তারা কোন সাইডে বসবে? হয় এই সাইডটাতে বসবে, নয় এই সাইডটাতে বসবে, এই ছাড়া কি অন্য কোথাও বসতে পারবে? পারবে না। তাহলে এবার আমার কাছে একটা কোয়েশ্চেনের তোমরা উত্তর দাও। টোটাল যদি ধরো এইখানে 5টা ছেলে বসলো, এখানে ধরো টোটাল 5টা ছেলে বসলো, ঠিক আছে, এখানে ধরো 5টা ছেলে বসলো, আমি ধরো লিখলাম এটা গার্ল 1, গার্ল 2, গার্ল 3, আর এখানে 5টা ছেলে বসলো, বয় 1, বয় 2, বয় 3, বয় 4 আর হচ্ছে বয় 5। ঠিক আছে, যদি এইভাবে বসে তাহলে মেয়েগুলোকে কখনো কি করা যাবে না, মেয়েগুলোকে কখনো মেয়েগুলোর মাঝে কাউকে বসানো যাবে না। তাহলে মেয়েগুলোকে আমরা একত্রে একটা সেট ভাবতে পারি বা একটা ইউনিট ভাবতে পারি। ঠিক আছে, এদের মাঝখানে কোনো ছেলে এনে বসাতে পারবে না, তাহলে মেয়েগুলোকে আমরা একটা গোটাটাকে একটা সেট ভাবতে পারি। তাহলে এইটা হচ্ছে একটা বস্তু, গোটা 3টেকে মিলিয়ে একটা বস্তু ভাবলাম, আর এটাকে 5 জন আছে, তাহলে টোটাল 5টা বস্তু ভাবলাম। তাহলে টোটাল ক রকমের বস্তু হলো? টোটাল 6 রকমের বস্তু হলো। টোটাল 6 রকমের বস্তু হলো, 5টা ছেলে 5 রকমের বস্তু, আর যেহেতু এদের মাঝে কাউকে আর বসাতে পারবে না তাহলে এদেরকে 3 জনকে সবসময় একসাথে রাখতে হবে, তাহলে এদেরকে আমরা একটা বস্তু ভাবলাম। তাহলে টোটাল ক রকমের বস্তু হলো? টোটাল 6 রকমের বস্তু হলো। 6 রকমের বস্তুকে কত রকম উপায়ে সাজানো যায়? 6 ফ্যাক্টোরিয়াল রকম উপায়ে সাজানো হয়, তাহলে এটাকে 6 ফ্যাক্টোরিয়াল রকম উপায়তে আমরা সাজাতে পারি। ক্লিয়ার হলো এত অব্দি আইডিয়া? এবার দেখো একটা জিনিস বুঝবে যে 6 ফ্যাক্টোরিয়াল রকম উপায় সাজাতে পারি মানে এই জিনিসটার আর কিন্তু আর দরকার পড়ছে না, এই জিনিসটার কিন্তু আর দরকার পড়ছে না, কারণ তুমি এদেরকে এ পাশে রেখে সাজাতে পারো। ধরো এরমভাবে 3টে মেয়েকে এই দুটো বয়ের মাঝখানে রাখলে, ঠিক আছে, মানে এখানে একটা বয় থাকলো, এখানে একটা বয় থাকলো বয় 2, আর এদের মাঝখানে 3টে মেয়েকে রাখলে গার্ল 1, গার্ল 2, গার্ল 3, এরম রাখতেই পারো। কারণ হচ্ছে 3টে মেয়েকে তুমি একসাথে রেখেছো, মেয়েগুলোর মাঝে কোনো ছেলে বসে নেই, তো এরকম ভাবে তুমি রাখতেই পারো, কোনো অসুবিধা নেই। তো এরকম ভাবে তো এদেরকে এই 3 জনকে একসাথে নিয়ে তুমি এই 2 জনের মাঝে বসাতে পারো, এই 3 জনকে নিয়ে তুমি এই 2 জনের মাঝে বসাতে পারো, এই 3 জনকে নিয়ে এখানে বসাতে পারো, এই 3 জনকে নিয়ে এই বয় 4, বয় 5 এর মাঝখানে বসাতে পারো, আবার এই 3 জনকে এরম জায়গাতে রাখতে পারো, আবার এই 3 জনকে তুলে তুমি এখানে রাখতে পারো। টোটাল তুমি দেখবে আরো এগুলো ছাড়াও আরো এক্সচেঞ্জ করতে পারো। তুমি কি করতে পারো? বয় 1 আর বয় 3 মাঝখানে, বয় 1 আর বয় 3 মাঝখানে এই মেয়েগুলোকে এনে বসালে, বয় 2টাকে লাস্টে রাখলে। টোটাল কত রকম ভাবে সাজাতে পারছো? 6 ফ্যাক্টোরিয়াল রকম উপায় সাজাতে পারছো। 6 রকম ইউনিট হচ্ছে, দেখো 5টা ছেলে 5টা ইউনিট, আর এই 3টে মেয়ে মিলে একটা ইউনিট, টোটাল 6 রকম ইউনিট হচ্ছে, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল রকম উপায় সাজাতে পারছো। ঠিক আছে, এটা পাচ্ছ। আবার তুমি যদি চাও এই মেয়েগুলোর মধ্যে তুমি নিজেরা 3 ফ্যাক্টোরিয়াল রকম উপায় সাজানো যেতে পারে। কারণ মেয়ে কখনো এই মেয়েটা বললো না ভাই আমি ধারে বসবো না, সবসময় বসে আছি ধারে, তুই ভাই গার্ল 2 যে আছিস সে এখানে আয়, আমি এই G3 পাশে এসে বসবো। G2 বলবে হ্যাঁ ভাই আমার তো এই বয় 5 এর সাথে প্রেম আছে, তাহলে আমরা এখানে এসে বসবো। তো এরা নিজেদের মধ্যে 3 ফ্যাক্টোরিয়াল রকম উপায় সাজতে পারে। তাহলে এরা যদি নিজেদের মধ্যে 3 ফ্যাক্টোরিয়াল রকম উপায় সাজতে পারে, 3 জন আছে যেহেতু, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল রকম উপায় সাজতে পারবে। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু কত করব? 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, আর কোন রকম উপায় এদেরকে কিন্তু সাজানো যায় না। তোমরা আগে ভালো করে দেখে নাও, এই দুটো উপায় ছাড়া কিন্তু আর সাজানো যায় না। এই 5টা আর এইখানে 6টা, মানে এই 5 জন মিলে 5টা আর এই 3 জন মিলে হচ্ছে তোমার একটা ইউনিট, তাহলে টোটাল 6টা ইউনিট আছে বলে 6 ফ্যাক্টোরিয়াল রকম উপায় সাজাতে পারি। আর এই 3 জনকে নিজেদের মধ্যে সাজাতে পারি। দেখো আমি সব রকম ভাবে সাজিয়ে দিয়েছি, আর কোনো রকম উপায় বাঁচছে না। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু কত হলো? 3 ফ্যাক্টোরিয়াল হলো। আচ্ছা, আর টোটাল আমরা যদি বলি গোটা সমবায়টাকে আমি কত রকম উপায় সাজাতে পারি,
তাহলে দেখো এখানে দেখতে হবে টোটাল 5 আর 3 টোটাল কতজন আছে, 8 জন আছে। তাহলে 8 জনকে সাজানো যেতে পারে 8 ফ্যাক্টোরিয়াল রকম উপায়ে, সব রকম সবচেয়ে বা মোট বিন্যাস যেটা করা যেতে পারে সেটা কত রকম উপায়ে করা যেতে পারে, 8 ফ্যাক্টোরিয়াল রকম উপায়ে করা যেতে পারে। ঠিক আছে, তাহলে আমি এটাকে কি করবো, এই গোটা রাশিটাকে আমি 8 ফ্যাক্টোরিয়ালের মধ্যে, এই 8 ফ্যাক্টোরিয়ালের মধ্যে আমি সাজাচ্ছি 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল রকম উপায়। আমি সাজাতে পারতাম এই 5 আর 3-এ টোটাল কত রকমের সাজাতে পারতাম, 8 জন আছে তাই জন্য 8 ফ্যাক্টোরিয়াল রকম উপায় সাজাতে পারতাম, কিন্তু সেইভাবে তো সাজাচ্ছি না। 8 ফ্যাক্টোরিয়ালের মধ্যে, আর ফ্যাক্টোরিয়ালে পরীক্ষা হয়েছে, এর মধ্যে সাজাচ্ছি 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল রকম উপায়। তাহলে 8 ফ্যাক্টোরিয়ালটা নিচে হবে আর 6 ফ্যাক্টোরিয়াল আর 3 ফ্যাক্টোরিয়ালের গুণটা উপরে হবে। ব্যাস, এবার কাজ শেষ, আর কিছুই নেই। 6 ফ্যাক্টোরিয়ালটা 6 ফ্যাক্টোরিয়াল থাক, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6 হবে। 8 ফ্যাক্টোরিয়ালটাকে একটু ভেঙে লিখছি এরকম ভাবে, 8 ইন্টু 7 ইন্টু হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল, তাই তো। 8 ফ্যাক্টোরিয়ালটাকে আমি ভাঙলে 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল রাখতে পারি। 6 ফ্যাক্টোরিয়াল কেটে যাবে, 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে ওপরে 3 থাকে, 2 দিয়ে এটাকে কাটলে 4 থাকে, তাহলে ওপরে 3 নিচে 4 সাথে 28, তাহলে 3/28 যে অপশানটাতে রয়েছে সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, মানে উত্তরটা কিন্তু পারফেক্ট অ্যান্সার। ঠিক আছে, সি যেটা আছে সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তোমরা দেখবে এই সেম অঙ্ক তোমাদের এসএনদের বইতে আছে। সংক্ষিপ্তর মোস্ট প্রবাবলি 20 দাগের অঙ্কটা হয়তো তোমরা এটা পাবে, সম্ভাবনা তত্ত্ব বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে সংক্ষিপ্তর 20 দাগে এই কোশ্চেনটা করে দেওয়া আছে, মানে কোশ্চেনটা আছে। তো ওই কোশ্চেনটা আর কি এমসিকিউতে ঢুকিয়েছি, এটা একটু বাজে কাজ করেছে যে ওটা 4 নম্বরের কোশ্চেনটাকে বেকারে 1 নম্বরে ঢুকিয়ে, এটা একটু বলবো আমি, এই জায়গাটা আমার ভালো লাগেনি। ঠিক আছে, এত আর একটু মানে জটিল দিয়ে দিয়েছে সম্ভাবনাটা, একটু এতটা মানে সবার পক্ষে তো এটা পারাটা সম্ভব না, যাদের কনসেপ্ট ভালো ক্লিয়ার আছে তারা পারবে, যাদের নেই তারা কি করে করবে। তো এই জায়গাটা একটু ইজি করতে পারতো এই কোশ্চেনটা আমার ভালো লাগেনি। ঠিক আছে, বাকি ঠিক আছে, খারাপ না। নেক্সট কোশ্চেনটাতে আসি। এইটা একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, x² + y² + 4x - 20 = 0। এই বৃত্তের সমকেন্দ্রিক বৃত্তের মূলবিন্দুগামীর কি বলছে, বৃত্তের সমকেন্দ্রিক যে বৃত্ত মূলবিন্দুগামী, মানে এই বৃত্তটা সমকেন্দ্রিক বৃত্তর কথাটা বলা হচ্ছে। তাহলে এই বৃত্তের সমকেন্দ্রিক বৃত্ত মানে কি, এই বৃত্তটা যেখানে থাকবে অন্য আর একটা বৃত্তের কেন্দ্র ওই একই জায়গায় থাকবে। মানে ব্যাপারটা হচ্ছে, ধরো এখানে একটা বৃত্ত আঁকলে, এরকমভাবে একটা বৃত্ত আঁকলে, তাহলে এর সমকেন্দ্রিক বৃত্ত, এই বৃত্তটাকে ধরো তুমি এরকমভাবে এঁকেছো, তাহলে এই বৃত্তটার সমকেন্দ্রিক বৃত্ত কীরকম দেখতে হবে, বৃত্তের সেন্টারটা এখানেই থাকবে কিন্তু বৃত্তটা এরম জায়গা দিয়ে যাবে, এরম ধরো যাবে, এরম হবে। মানে এই বৃত্তটার যে সেন্টার, বড় বৃত্তটারও সেন্টারটা একই হবে। বোঝা গেল কি বললাম? আবার বলা আছে যে এই যে বৃত্তটা আঁকবো সেন্টারটাকে একই জায়গাতে রেখে, এই যে এক্সট্রা বৃত্তটাকে আঁকলাম, এই বৃত্তটা মূল বিন্দু হয়ে যাবে। মানে আমি যদি এখানে গ্রাফ আঁকি, আমি যদি এরকম গ্রাফ আঁকি, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ, তাহলে এটাই মূল বিন্দু হয়ে এই সেন্টারটা হয়ে, অর্থাৎ 0,0 হয়ে যাবে, এই জায়গাটা হয়ে যাবে। বোঝা গেল? তাহলে যেটার সেন্টার, মানে এই বৃত্তটা, ছোট বৃত্তটা আর বড় বৃত্তটা, এই দুটো বৃত্তের সেন্টারটা একই জায়গায় আছে। তাহলে একটা কথা আমাকে বলো, যদি এই বৃত্তটার এই বৃত্তটা দুটো সেন্টার যদি একই জায়গায় থাকে, তাহলে আমার কাছে কোয়েশ্চেনটা হলো, তাহলে এই যে বড় বৃত্তটা, এই বৃত্তটার এক কেন্দ্রীয় যে বৃত্তটা, তার সমীকরণ কি হবে? এই সমীকরণটাই থাকবে, শুধু লাস্টে এখানে যে 20টা রয়েছে, 20 জায়গাটা কনস্ট্যান্ট কে থাকবে, এই হচ্ছে কথা। তাহলে x² + y² প্লাস হচ্ছে 4x মাইনাস হচ্ছে 2y থাকবে, কিন্তু এই বৃত্তটার যেটা সমকেন্দ্রিক বৃত্ত হবে তার কনস্ট্যান্টের পার্টটা আলাদা হবে। তার মানে এখানে 20 জায়গাতে এখানে ধরে নিলাম কে হবে। এবার ঘটনাটা হচ্ছে, বলা আছে যে যেটা সমকেন্দ্রিক বৃত্ত সেটা নাকি মূল বিন্দুগামী, 0,0 গামী। তাহলে x এর জায়গাতে 0 পুট করব, y এর জায়গাতে 0 পুট করব, কারণ বলা আছে এই যে বৃত্তটা, এই বৃত্তটা মূল বিন্দুগামী। তাহলে 0 0 পুট করে দাও এখানে। তাহলে 0 যদি পুট করি তাহলে 0 তার স্কোয়ার প্লাস হচ্ছে 0 তার স্কোয়ার, ঠিক আছে, প্লাস হচ্ছে 4 × 0 মাইনাস হচ্ছে 2 × 0, ঠিক আছে, ইজিক্যাল টু কত আসলো, ইজিক্যাল টু আসলো হচ্ছে কে। তাহলে কে এর মান কত দাঁড়াচ্ছে, দেখো কে এর মান দেখো সব 0 হয়ে যাচ্ছে, তো কে এর মানটা বেরোচ্ছে কত, 0 বেরোচ্ছে। তো কে এর মান যদি 0 হয়, তাহলে এবার এই কে এর মানটা এই সমীকরণে বসিয়ে দিচ্ছি, দিলে আমরা সমকেন্দ্রিক বৃত্তের সমীকরণ জেনে যাব, যেটা হচ্ছে x² + y² 4x - 2y = 0 হয়ে যাচ্ছে, কারণ কে এর মান 0 বার করেছি, এই কে এর জায়গাতে 0 পুট করে দিয়েছি, তাহলে সমকেন্দ্রিক বৃত্তের যে সমীকরণ সেটা এইটা আসছে। আমি কিন্তু আবারও বলছি, এটা কিন্তু সমকেন্দ্রীয় বৃত্তটার সমীকরণ, সমকেন্দ্রীয়টার, ঠিক আছে, এটার সমীকরণ হচ্ছে এইটা, ঠিক আছে, সমকেন্দ্রীয় যে বৃত্তটা তার সমীকরণ হচ্ছে এটা, এই বৃত্তটার যেটা সমকেন্দ্রিক বৃত্ত, মানে এই যে বাইরের যে বৃত্তটা, এটার সমীকরণ হচ্ছে এইটা, যেটা ইকুয়াল টু লাস্টে দেখো 0 বেরোলো। এবার আমাকে বলছে ব্যাসার্ধ বার করতে, রেডিয়াস। তো রেডিয়াস বার করবার যে পদ্ধতি সেটা হচ্ছে r √, দেখবে -x এর সহগ বাই 2 তার হচ্ছে হোল স্কোয়ার করতে হয়, তবে g এর মানটা বেরোয়। দেখো আমরা জানি যে ফর্মুলাটা, সেটা হচ্ছে g² + f² - c, এটা হচ্ছে তোমার রেডিয়াস বার করবার ফর্মুলা, যারা জানো, ঠিক আছে। তাহলে জি মানে কি, জি মানে হচ্ছে
এই যে এক্স এর যে সহগ আছে তার আগে মাইনাস লাগিয়ে তাকে 2 দ্বারা ভাগ, তাহলে এক্স এর সহগ কত 4, তাহলে 4 আগে মাইনাস লাগিয়ে তাকে 2 দ্বারা ভাগ, এটা হচ্ছে জি এর মান বেরোবে, যেটা কত বেরোবে -2 বেরোবে। আচ্ছা এক্স এর ওয়াই এর সহগ কি করে এফ এর সহগ কি করে বার করব? এফ এর সহগ বার করবার জন্য এফ এর সাথে ওয়াই এর সাথে যে থাকবে তার আগে মাইনাস লাগিয়ে 2 দ্বারা ভাগ করব, তাহলে ওয়াই এর সাথে আছে -2, এর সাথে আরেকটা মাইনাস লাগিয়ে তাকে 2 দ্বারা ভাগ করব, 2 2 কেটে যাবে, মাইনাসে মাইনাসে +1 এসে যাবে। তাহলে এবার এইটা এখানে পুট করো, তাহলে আর এর যে মানটা বেরোবে সেটা হচ্ছে √, জি এর মান কত? জি এর মান হচ্ছে 2, তাহলে এখানে -2 পুট করব, তার স্কোয়ার প্লাস দিয়ে এফ বলতে কত 1 আছে, তাহলে 1 তার স্কোয়ার মাইনাস সি বলতে কত কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কিছু নেই মানে 0 আছে। দেখো কনস্ট্যান্ট বলতে কনস্ট্যান্টটা 0 হয়ে গেছে, কেটা 0 বা সিটা 0 যাই বলি না কেন, সিটা 0, তাহলে টোটাল অ্যান্সার কত আসছে দেখো 2 স্কোয়ার মানে 4, তার সাথে 1 মানে 5 হচ্ছে, 5 এর রুট মানে অ্যান্সার কত আসছে √5, √5 যে অপশনটাতে রয়েছে সেটা হচ্ছে কারেক্ট উত্তর, ঠিক আছে, √5 যে অপশনটাতে রয়েছে সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কতে আসা যাক। চলে আসলাম যে কোশ্চেনগুলোর মার্কস 2 করে রয়েছে সেই কোশ্চেনগুলো করিয়ে দেবো, শর্ট কোশ্চেনগুলো মোটামুটি আমি করিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো এর যে মানটা সেটা কত দেওয়া আছে x² - 3x + 2 = 0, বি যেটা তার মান দেওয়া আছে এইটা। এবার আমাকে বলছে এ আর বি এর মধ্যে সম্পর্ক কত, এ আর বি এটার মধ্যে কি রিলেশন রয়েছে, ঠিক আছে, এদের দুজনের মধ্যে কি সম্পর্ক রয়েছে। কি সব অঙ্ক ভাই, লোকের সম্পর্ক কার মধ্যে কি সম্পর্ক রয়েছে এইসব জিনিস বার করতে দিচ্ছে, বুঝতে পারলে কি বললাম। যাই হোক, এতো এই অঙ্কটাকে সলভ করবো কি করে, দেখো এ বলছে কি, এ বলছে এক্স সাচ দ্যাট, মানে এক্স হচ্ছে এমন একটা ভ্যালু যে এই ইকুয়েশনটা থেকে আমরা এক্স এর মানটা পাবো, সেটা হচ্ছে এ এর মান হবে। তাহলে দেখো এই ইকুয়েশনটাকে যদি বার করি তাহলে এটা হয় এরকম x² - 3x + 2, এটা = 0 আছে, তো এটাকে মিডিল টার্ম করলে এরকম লেখা যেতে পারে x² - x - 2x প্লাস হচ্ছে 2, এটা = 0, মিডিল টার্ম সবাই করতে জানে, আমি এই ক্লাসে বলবো না। তাহলে x ব্র্যাকেটের থেকে কমন নিলাম, তাহলে x - 1 হবে, এখান থেকে -2 কমন নিলাম, ব্র্যাকেটে x - 1 হবে, এটা = 0 হবে। এবার এখান থেকে x - 1 দুটোর মধ্যে কমন যাচ্ছে, কমন নিলাম, তাহলে x - 2 পড়ে থাকছে, এটা = 0 এলো, তাহলে দুটো রাশি আসছে, একবার x - 1 = 0 বা বললে x = 1, আর একবার x - 2 = 0 বা বললে x হচ্ছে 2, এই হচ্ছে কাজ, দুটো মান বেরিয়ে গেল। তাহলে x এর মান 1 বেরোলো একটা, x এর মান 2 বেরোলো একটা, ঠিক আছে। আবার বি সেটে বলা আছে, তাহলে এ সেটের কি কি দুটো পদ হলো একবার লিখে নেওয়া যাক। এ সেটের আমরা দুটো পদ জানলাম, একটা পদ হচ্ছে আমাদের কি, একটা পদ 1 হবে আর একটা পদ 2 হবে, এইটা হচ্ছে এ সেটের পদ। দেখো এ সেটে কি পদ থাকবে, কেবলমাত্র এক্স গুলো থাকবে, কোন কোন পদ, একটা হচ্ছে 1 থাকবে আর একটা হচ্ছে 2 থাকবে, ভালো কথা। আচ্ছা বি সেটের মধ্যেও দেখো 212 সংখ্যাটির অঙ্কগুলোকে রাখতে হবে বি সেটে, তা 212 সংখ্যাটার মধ্যে কি কি সংখ্যা আছে, 2 আছে আর 1 আছে, তাহলে 1 রাখবো আর 2 রাখবো, আর তো কিছু হবে না। আর এখানে দুটো 2 আছে মানে আবার কেউ কিন্তু ভেবো না যে পরপর দুটো 2 লিখবো, ওরম লেখা যায় না, সেটে একটা এলিমেন্ট একবারই থাকে। তাহলে এখানে বি সেটের যে এলিমেন্টগুলো কি কি আছে, 2 1 2, তাহলে 1 আর 2 এই কেবলমাত্র এই অঙ্ক দুটোকে লিখবো, কারণ সংখ্যাটির অঙ্কগুলোকে লিখতে বলেছে, অঙ্ক বলতে 2 1 2 এগুলোকে অঙ্ক বোঝায়। তাহলে বি সেটের মধ্যে কেবলমাত্র এই 2 আর 1টা থাকবে, ওই জন্য 1 আর 2টাকে লেখা হয়েছে, বোঝা গেল কি বললাম। তাহলে বি সেটে দেখো কটা মানে কি কি পদ রয়েছে, 1 আর 2। এ সেটে দেখো কি কি পদ রয়েছে, 1 আর 2, সেম জিনিস বেরোচ্ছে, এ সেটেও 1 আর 2, বি সেটেও দেখো 1 আর 2 বেরোচ্ছে। তাহলে দুটো সেটের মধ্যে রিলেশন কি হলো, দুটো সমান সেট, এ সেট আর বি সেট, এই দুটো সেট সমান সেট, ব্যাস এটাই লিখে দিতে হবে যে এ ও বি দুটো হলো সমান সেট। আর নাম্বার অফ এ যদি চেক করো, নাম্বার অফ বি যদি চেক করো একই আসবে। এর ক্ষেত্রে নাম্বার অফ এ যদি চেক করো মানে কটা এলিমেন্ট রয়েছে এই সেটে যদি চেক করো, এটা 2 আসবে। নাম্বার অফ বি যদি এখান থেকে চেক করো কটা এলিমেন্ট রয়েছে এই সেটে, এটাও দেখবে 2 আসবে, দুটো এলিমেন্ট রয়েছে, তাহলে 2 আসবে। তাহলে নাম্বার ওয়াইজও দেখছি দুটো এর ক্ষেত্রে রয়েছে, নাম্বার ওয়াইজ এর ক্ষেত্রেও দুটো। আবার দেখছি যে এই সেটের এলিমেন্ট হচ্ছে 1 আর 2, আবার এই সেটের এলিমেন্ট হচ্ছে 1 আর 2, তাহলে সবই তো ম্যাচ করছে। তাহলে এ সেট আর বি সেট দুটো হচ্ছে সমান সেট, ওই জন্য এ আর বি দুটোকে ইকুয়াল লেখা হয়েছে, এ সেট আর বি সেট সমান সেট, কাজ শেষ, ঠিক আছে। দেখো আমাকে একটা অঙ্ক করতে দিয়েছে, এই যে 2 এর দাগের কোশ্চেনটা, 2 এর এর দাগের 2 এর কোশ্চেনটা, f অফ x বলে দেওয়া আছে x² বাই হচ্ছে 1 + x² এর রেঞ্জটাকে বার করতে দিয়েছে। এটা এসএনদের বইয়ের উদাহরণে করে দেওয়া আছে, আমি যেন করছি না, এটা দেখবে পেজ নাম্বার 60তে পেয়ে যাবে, ঠিক আছে, উদাহরণ নাম্বার 14 দাগের 3, উদাহরণ নাম্বার 14 দাগের 3, ঠিক আছে। যারা নিউ বইটা ফলো করছো, নিউ এডিশন এই বছরটা বা তার আগের বছর হলেও হবে, তারা উদাহরণ নাম্বার 60 পেজ উদাহরণ নাম্বার 14 দাগের 3 পেজ নাম্বার 60তে এসএনদেতে পেয়ে যাবে, ঠিক আছে, এসএনদেতে পেয়ে যাবে এই কোশ্চেনটা, ঠিক আছে। ওখানে দেখবে x² দেওয়া নেই, শুধু x দিয়ে দেওয়া আছে, তো তোমরা শুধু ওটাকে x² দিয়ে মানে করে দেখবে কত আসবে, প্রসেসটা একই হবে, ঠিক আছে। তো রেঞ্জ বার করতে দিয়েছে, এটা সহজ কোশ্চেন, পেরে যাবে আশা করি, বইতে আছে, করে নেবে ওখান থেকে দেখে। চলে যায় নেক্সট অঙ্কতে। দিয়েছে যে 3এরটা, সেটা হচ্ছে tan x b বাই এ দেওয়া, তাহলে a cos 2x আর b sin 2x এর মান বার করতে দিয়েছে।
তো এই ধরনের কোশ্চেন দিলে কীভাবে সলিউশন করতে হবে দেখেন একটুখানি ভালো করে। সেটা হচ্ছে দেখো এটাকে ট্রায়াঙ্গেল ধরে করা যায়, ঠিক আছে, ট্রায়াঙ্গেল ধরে করা যায়, এমন কিছু অসুবিধা নেই এটাকে। তো তুমি যদি ট্রায়াঙ্গেল ধরে করো কীভাবে করবে দেখো, এই জায়গার কোনটার মান মনে করো তুমি এক্স ধরে নিলে, কারণ এখানে ট্যান এক্স বার করতে দিয়েছে তো, এক্স ধরে নিলে, তাহলে এক্সের সাপেক্ষে সামনের বাহুটা লম্ব হবে, এই বাহুটা লম্ব, লম্ব বলতে ওপরে বি হবে এখানে আর ভূমি হচ্ছে এ হবে, ঠিক আছে। তো তাহলে দেখো তোমার ট্যান এক্সটা তাহলে কত দাঁড়াবে, ট্যান এক্সটা মানে হচ্ছে লম্ব আই ভূমি, দেখে নাও এখান থেকে যদি আমি বলি ট্যান এক্স মানে কি হয়, আমরা জানি ওপরে লম্ব বসে নিচে ভূমি বসে, তো লম্ব কত, লম্ব হচ্ছে বি, ওই জন্য ওপরে বি বসাতে পারবো, ভূমি কত, ভূমি হচ্ছে এ, ওই জন্য এ বসাতে পারবো। তার মানে আমি ওপরে বি নিচে এ যদি বসাই, এই যে কন্ডিশনটা যদি লিখি তাহলে এটা আমার স্যাটিসফাই করছে। তাহলে আমি যদি এই ট্রায়াঙ্গেলটা বানিয়ে নিই, এই ট্রায়াঙ্গেলের এখানে বি এখানে এ আমরা বানাতে পারি, লম্বটা হচ্ছে বি আর ভূমিটা হচ্ছে এ, তাহলে দেখো বি বাই এ এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা এবার তাহলে এই অতিভুজটা আমাকে বার করতে হবে, চলো অতিভুজটা বার করি। অতিভুজ বার করবার পদ্ধতি কি, লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ারের যোগ করে তার মাথায় রুট চাপাবো, তাহলে রুট ওভার লম্ব স্কোয়ারের যোগ মানে বি স্কোয়ার প্লাস হচ্ছে এই যে ভূমি যেটা থাকবে তার স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার, তাহলে যে অতিভুজটা দাঁড়ালো সেটা কত দাঁড়ালো, এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, এটা দাঁড়ালো। এবার এই রাশিটার জায়গাতে আমরা সেটাকে সলিউশন করব, দেখো কিভাবে করব। এর জায়গাতে এ থাকলো, ব্র্যাকেটের মধ্যে কস টু এক্সটাকে ভেঙে লিখছি কস স্কোয়ার এক্স মাইনাস হচ্ছে কত সাইন স্কোয়ার এক্স, এটাকে লিখলাম। আর এখানে প্লাস বিটা যেরকম আছে বিটা রাখলাম, এখানে সাইন টু এক্সের একটা ফর্মুলা হয় সেটা হচ্ছে 2 sin x, আর হচ্ছে এখানে কত হয় সেটা হচ্ছে cos x হয়, এই হচ্ছে ফর্মুলা। তো এই অনুযায়ী যদি ভেঙে দিই তাহলে এর জায়গাতে এ থাকবে, cos x বলতে বোঝা হচ্ছে ভূমি বাই হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি কোনটা এ, অতিভুজ কোনটা এইটা, তাহলে সেই আকারে বসাই এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস হচ্ছে কত বি স্কোয়ার আছে, এবার এই গোটা রাশিটার মাথায় কি আছে স্কোয়ার আছে বলে রুট স্কোয়ার দিলাম। সাইন এক্স বলতে বোঝায় হচ্ছে লম্ব বাই হচ্ছে অতিভুজ, লম্ব কোনটা এটা হচ্ছে লম্ব, অতিভুজ কোনটা এটা অতিভুজ, তাহলে তাই বসাচ্ছি ওপরে বি নিচে কত বসাবো রুট ওভার এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, এটা বসালাম, ঠিক আছে। এটা বসিয়ে এইটার মাথায় যেরকম দেখো সাইন এক্সের মাথায় স্কোয়ার আছে তাই না এখানে স্কোয়ার দিলাম, প্লাস বি আছে বি লিখলাম, ঠিক আছে। এবার 2 আছে 2 লিখলাম। সাইন এক্স বলতে কত বোঝাচ্ছে, সাইন এক্স বলতে সেম জিনিস বোঝাবে, এটাই বোঝাবে বি বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে বসাচ্ছি বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, নিশ্চয়ই বুঝেছে লম্ব আই অতিভুজ হয়, সাইন থিটা মানে লম্ব আই অতিভুজ হয়, লম্ব কোনটা এটা, অতিভুজ কোনটা এটা। আচ্ছা কস বলতে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি এটা অতিভুজ এটা বসাও, তাহলে এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, এইটাই হবে কাজ, কি পাতি কোশ্চেন আছে এটা, ঠিক আছে। তাহলে এর জায়গাতে এ থাকলো, এখানে দেখো এর যদি স্কোয়ার করি তাহলে এটা এ স্কোয়ার চলে আসবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের রুট আছে তার যদি স্কোয়ার করি তাহলে এখানে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার চলে আসবে, মাইনাস আছে মাইনাস আসবে, বি এর যদি স্কোয়ার করি ওপরে বি স্কোয়ার আসবে, এই রুটের যদি স্কোয়ার করি তাহলে রুটটা উঠে যাবে স্কোয়ারের জন্য, নিচে এ স্কোয়ার প্লাস আসবে বি স্কোয়ার, এটা চলে আসবে। আচ্ছা এবার এইটা যেরকম আছে থাকলো প্লাস বি দিয়ে, এখানে দেখো কি থাকছে, এখানে দেখো 2 এ আর বির গুণ হবে, তাহলে উপরে হয়ে যাবে 2ab, আর নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই দুটোর যে রুটের যখন গুণ হবে তখন দুটোর সমান সংখ্যার গুণ হচ্ছে, তাহলে রুট ওভার কী হবে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই রাশিটার হোল স্কোয়ার হয়ে যাবে, কারণ এইটা আর এইটা দুটোতে একই রাশি, তাহলে গুণ হওয়ার জন্য এইটার স্কোয়ার হয়ে গেল, তাহলে এই হয়ে গেল পদ। আচ্ছা এবার দেখো এই জায়গাটাতে এখানে কত হচ্ছে, তাহলে এ থাকলো, এখানে লসগু কত হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানেও আছে এখানেও আছে, তাহলে এটাই লসগু হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে এটা দ্বারা ভাগ করবো, 1 পাবো, 1কে স্কোয়ার দিয়ে গুণ করবো স্কোয়ার, এটার ক্ষেত্রে সেম হবে মানে মাইনাস বি স্কোয়ার আসবে। আর এখানে দেখো কত হচ্ছে প্লাস বি আছে, তাহলে বি দিয়ে যদি ওপরটাকে গুণ করে দিই তাহলে এটা হিসেবে 2 এ বি স্কোয়ার বাই দিয়ে কত হচ্ছে সেম, দেখো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই রাশিটার স্কোয়ার হচ্ছে, তাহলে স্কোয়ার হওয়ার জন্য রুটটা উঠে যাবে, তাহলে এখানে চলে আসবে এ স্কোয়ার প্লাস আসবে বি স্কোয়ার, এই তো আসবে। আচ্ছা এবার একটা জিনিস খালি দেখা যাক, আমি যদি হর থেকে এই পার্টটাকে কমন নিয়ে নিই, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিয়ে নিই যদি, আর এই এটা দিয়ে যদি ভেতরে গুণ করে দিই কি থাকে দেখো একটুখানি মন দিয়ে শুনবে, তাহলে এখান থেকে কমন নিয়ে নিলে ব্র্যাকেটের মধ্যে বাইরে চলে আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা বাইরে চলে আসবে, ঠিক আছে। চলে আসার পর ব্র্যাকেটের মধ্যে থাকবে এর সাথে এ গুণ হবে, এ কিউব হয়ে যাবে, এর সাথে বি স্কোয়ারের গুণ হবে মানে এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস এ বি স্কোয়ার, প্লাস দিয়ে এটা হয়ে যাবে হচ্ছে কত, এটা হয়ে যাবে হচ্ছে তোমার 2ab স্কোয়ার, 2ab স্কোয়ার হয়ে যাবে, তাই তো, এ বি স্কোয়ার আর এটা হচ্ছে 2ab স্কোয়ার, হ্যাঁ এটা হয়ে গেল। আচ্ছা এবার দেখো এখান থেকে কত হচ্ছে, দেখো এই রাশিটার মধ্যে থেকে এই যে মাইনাস ab স্কোয়ার আর 2ab স্কোয়ার, তাহলে দুটো ab স্কোয়ার থেকে একটা ab স্কোয়ার বাদ চলে গেলে কেবলমাত্র একটা ab স্কোয়ার পড়ে থাকে, তাহলে এটা যেটা থাকবে আমি এখানে আরেকটা লাইন করছি, ঠিক আছে। তাহলে ওপর এখানে থাকছে 1 বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে,
এটা দেখা যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে। আর এখানটাতে কত হচ্ছে দেখো, এখানে এ বি স্কোয়ার আছে আর এখানে দুটো এ বি স্কোয়ার আছে, তাহলে একটা এ বি স্কোয়ার পড়ে থাকবে, তাহলে এ কিউব প্লাস হচ্ছে এ বি তার হচ্ছে স্কোয়ার, এইটা থাকলো। আচ্ছা, এই জায়গাটার মধ্যে থেকে কত কমন যাবে, এ কমন যাবে, তাহলে এ যদি কমন নিই ওপর থেকে, তাহলে এ স্কোয়ার থাকবে এখানে, প্লাস হচ্ছে বি স্কোয়ার থাকবে, হরে কত থাকবে, হরে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, এটা থাকবে। ঠিক আছে, দেখা যাচ্ছে নিশ্চয়ই, হ্যাঁ এইটা আর এইটা কেটে গেল, কেবলমাত্র এ পড়ে থাকলো, তাহলে এ হচ্ছে উত্তর। যাদের উত্তর এ করে এসছো, এই এত বড় রাশিটাকে সলভ করে এ যারা করে এসছো তাদের উত্তর হচ্ছে পারফেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা ছিল 2 এর এর দাগের 3, উত্তরটা এ হবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। পরের যে কোশ্চেনটা রয়েছে 2 এর এর দাগের 4, সেখানে a প্লাস বি ইকুয়াল টু পাই বাই 2 দেওয়া, এখানে cos a আর cos b সর্বোচ্চ মানটাকে বার করতে বলছে, তাই তো? 2 এর এর দাগের 4 এর কোশ্চেনটা এটার কোশ্চেনটা খুব ইজি কোশ্চেন। এখান থেকে যে কোনো একটার মান বার করে নাও। চলো আমি এখান থেকে বির মানটা বার করে নিচ্ছি। তাহলে বির মানটা বার করলে এরকম দাঁড়াবে, বি ইজ ইকাল টু পাই বাই 2 মাইনাস এ হয়ে যাবে, প্লাস এটা ওপাশে চলে যাবে, মাইনাস এ হয়ে যাবে। তাহলে বির মান বেরিয়ে গেল পাই বাই 2 মাইনাস এ, এটা এই বি এর জায়গাতে বসিয়ে দিচ্ছি। তাহলে কস এর জায়গাতে কস এ থাকলো, ইন্টু কস এখানে যেটা বি আছে, বির জায়গাতে পাই বাই 2 মাইনাস এ পুট করবো, পাই বাই 2 মাইনাস এ পুট করলাম। তাহলে কস 90 ডিগ্রি মাইনাস এ মানে আসবে সাইন এ, তাহলে এটাকে হিসাব করে আসছে সাইন এ, আর ইন্টু এই যে কসে যেটা কস এই থাকলো। এবার এখানে একটুখানি ম্যাথামেটিক্স কাজে লাগাবো। কি ম্যাথামেটিক্স কাজে লাগাবো? ম্যাথই তো করছি, এবার কি ম্যাথ কাজে লাগাবো? এখানে হাফ বাইরে রাখবো, ভেতরে একটা 2 গুণ করবো, করে আমার কি লাভটা হবে দেখো, এখানে হাফ যেরকম বাইরে আছে হাফ থাকবে, 2 সাইন এ কসে মানে ফর্মুলা পড়ে যাবে হচ্ছে সাইন 2 এর ফর্মুলা পড়ে যাবে, তাই তো? তাহলে কত আসলো, হাফ সাইন 2 এর এইটার ফর্মুলা আসলো। এবার তোমরা একটা জিনিস জানো যে সাইনের সর্বোচ্চ মান কত হতে পারে, সাইনের সর্বোচ্চ মান 1 হতে পারে। তার মানে এই যে সাইন 2a এটা সর্বোচ্চ মান বা ম্যাক্সিমাম মান কত হতে পারে, 1 হতে পারে। তাহলে এখানে যদি সর্বোচ্চ মান পেতে হয়, তাহলে সর্বোচ্চ মান পাওয়ার জন্য আমি কি করতে পারি, এখানে কত পুট করতে পারি, সাইন 2a ইকুয়াল টু 1 পুট করতে পারি। তাহলে এই 1টা যদি এখানে পুট করি, তাহলে টোটাল যে অ্যান্সারটা আসবে সেটা আসবে হাফ ইন্টু 1, মানে উত্তর আসবে হাফ, এইটা উত্তর আসবে। তাহলে যাদের সর্বোচ্চ মান হাফ করে এসছো তারা পারফেক্ট করে এসছো। ঠিক আছে, এই কোশ্চেনটা তোমার হচ্ছে ইয়েতে রয়েছে, তোমার আদর্শ কোণ বলে যে টপিকটা রয়েছে ত্রিকোণমিতির, সেই আদর্শ কোণে এই কোশ্চেনটা পেয়ে যাবে। আদর্শ কোণের এমসিকিউ সেকশনে এই কোশ্চেনটা পেয়ে যাবে, কিন্তু ওটা অন্যভাবে দেওয়া ছিল। ঠিক আছে, তো তাতে আরও সুবিধা। তো কি হয়েছে, হাফ ইন্টু 1 করে হাফ আসবে, তাহলে হাফটা হচ্ছে সর্বোচ্চ মান হবে। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে আসা যাক। এই যে কোশ্চেনটা দেওয়া আছে দেখো, 2 এর বি এর দাগে চলে আসলাম। এবার বলছে 1 প্লাস আই হোল টু দি পাওয়ার 2x আছে, আর একটা হচ্ছে 1 মাইনাস আই হোল টু দি পাওয়ার 2x আছে। এখান থেকে এক্স এর সর্বোচ্চ মান বার করতে বলছে, যেটার জন্য এক্স এর মানে সর্বনিম্ন মান বার করতে বলছে, যেটার জন্য এটা একটা কি হবে, একটা হচ্ছে তোমার এইটা ইকুয়াল টু এই রাশিটা হবে, এক্স এর সর্বনিম্ন মান বার করতে বলছে। ঠিক আছে, বোঝা গেল কোশ্চেনটা? খুব সহজ কোশ্চেন, রে কীভাবে সলভ করবে বলে দিই। এই রাশিটাকে এটা তলায় নিয়ে চলে আসো, তাহলে কি হবে দেখো, এটা দেখতে এরকম লাগবে তখন 1 প্লাস আই, এখানে আসবে 1 প্লাস আই, আর এখানে আসবে 1 মাইনাস আই। এই রাশিটার মাথায় 2x থাকলো, আর এখানে 1 হয়ে গেল। দেখো বুঝতে পারলে কিনা, কি করলাম, এই 1 মাইনাস আই হোল টু দি পাওয়ার 2x রাশিটাকে এইটার তলায় আনলাম, নিয়ে আমি একবারে ব্র্যাকেট দিয়ে বাইরে 2x লিখলাম। এটা তো নিশ্চয়ই লেখা যায়, কারণ আমি যদি এই 2xটাকে এই যদি ব্র্যাকেটটা খুলে দিই, তাহলে এই 2xটা একবার এই 1 প্লাস আই এই গোটা রাশিটার মাথায় পড়বে, আর একবার এই 2xটা এই 1 মাইনাস আই এটার মাথায় টোটালটা পড়বে। ধরো কোথাও এরকম রয়েছে 1/2, তার মাথায় রয়েছে স্কোয়ার, এটা বলতে কি বোঝায়, 1-এরও স্কোয়ার 2-এরও স্কোয়ার। সেরকমভাবে 1 প্লাস আই তার মাথায় 2x লেখার মানে কি, 1 প্লাস আই এরও 2x, আবার এই 1 মাইনাস আই এরও 2x, এটা লেখা যেতে পারে। তাহলে যেহেতু এটাকে এখানে তলায় এনে ভাগ করেছি, এখানে কিন্তু 1 পড়ে থাকবে, মনে রাখবে এই জিনিসটা, কারণ এই রাশিটাকে আবার এখানে গুণ করে দিলে যেন এই রাশিটা থাকে, অনেকে এখানে 0 করে দেয়, ওটা কিন্তু ভুল করে, হয় না ওরকম। ঠিক আছে, তাহলে এইটুকু নিশ্চয়ই বোঝা গেল। এবার কি করব, এখানে নিচে যেহেতু 1 মাইনাস আই আছে, ওপর নিচে অপোজিটটা দিয়ে, অর্থাৎ 1 প্লাস আই দ্বারা ওপর নিচে গুণ করব। তাহলে দেখো এটা এরকম দেখতে লাগবে, 1 প্লাস আই আছে ওপরে একটা, আর একটা 1 প্লাস আই দ্বারা আমি গুণ করলাম, নিচে 1 মাইনাস আই আছে, আর এর সাথেও যদি 1 প্লাস আই গুণ করি, মানে জটিল রাশির যে অনুবন্ধীকরণী বার করবার চেষ্টা করছি আর কি, মানে 1 মাইনাস আই আছে তো ওপরে 1 প্লাস আই, নিচে 1 প্লাস আই দ্বারা গুণ করছি, আর এই গোটা রাশিটার বাইরে কত আছে 2x, তাহলে গোটাটার মাথায় আমি বাইরে রাখলাম 2x, এটা ইজিক্যাল টু 1 আছে, যেরকম 1 থাকলো। আচ্ছা দেখো এখানে কত হচ্ছে, 1 প্লাস আই আর 1 প্লাস আই এই দুটোর মধ্যে গুণ হবে, গুণ হলে কত হবে একটুখানি দেখা যাক উপরে। দেখো 1-এর সাথে 1-এর গুণ হবে 1 হলো, 1-এর সাথে আই এর গুণ হবে আই হলো। আচ্ছা আই এর সাথে 1-এর গুণ হবে, ফের আই হবে। ঠিক আছে, আচ্ছা আই এর সাথে আই এর গুণ হবে, মানে এখানে আসবে হচ্ছে আই স্কোয়ার আসবে।
নিচে কত হচ্ছে 1 মাইনাস আই আর 1 প্লাস আই, ফর্মুলা পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, তাহলে একের স্কোয়ার মাইনাস হচ্ছে আই তার হচ্ছে স্কোয়ার, দেখে নাও এ মাইনাস বি এ প্লাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার, এই হোল টু দি পাওয়ার কত আছে, হোল টু দি পাওয়ার 2x আছে ইকুয়াল টু 1 আছে, ভালো কথা। আচ্ছা দেখো এখানে কত হচ্ছে দেখো, ওপরটাতে কত হচ্ছে দেখো, আগে 1 আই আর আই যুক্ত করলে এখানে আসবে 2i আর আই স্কোয়ার মানে আসলো মাইনাস 1 বাই দিয়ে দেখো একের স্কোয়ার মানে হলো 1, আই স্কোয়ার মানে হলো মাইনাস, তো অলরেডি একটা আছে এখানে একটা মাইনাস আছে, আই স্কোয়ারের জন্য আর একটা মাইনাস 1 আসবে, তো অল টোটাল এখানে প্লাস 1 হয়ে যাবে, ঠিক আছে, ইকুয়াল। আর এইটার বাইরে কত আছে, এটার বাইরে আছে হচ্ছে 2x ইকুয়াল টু কত আছে 1 আছে, দেখো এখানে প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, ওপরে 2i থাকলো নিচে 2 থাকলো, আমি একবারে করে দেবো, এখানে 2 থাকবে আর এখানে 2 থাকবে, তো ওপরের 2 আর নিচের 2 কেটে যাবে, কেবলমাত্র আই পড়ে থাকবে, তাহলে আমি এইখানে এনে একবারে সলিউশন করছি, ভালো করে বুঝবে ব্যাপারটা, এখানে 2i আছে আর নিচে 2 আছে, তাহলে 2 কেটে গেল, কেবলমাত্র আই পড়ে থাকলো, তাহলে আই এর পাওয়ারে কত থাকলো 2x ইকুয়াল টু থাকলো 1। এবার তোমরা একটা কথা মনে করে দেখো, আই এর পাওয়ারে কত হলে, আই এর পাওয়ারে কত হলে তোমার হচ্ছে 1 উত্তর আসে, তো তোমরা নিশ্চয়ই জানো, এটা জানো কিনা জানি না, তো আমি বলছি যে আই টু দি পাওয়ার 2x যেরকম আছে ঠিক আছে, এখানে আই এর পাওয়ারে যদি 4 হয়, আই এর পাওয়ারে যদি 4 হয় তবে আমরা 1 লিখতে পারি। এবার দু সাইড দিয়ে আই আর আইকে ক্যান্সেল আউট করে দিচ্ছি, তাহলে এখানে থাকছে 2x ইজিক্যাল টু হচ্ছে 4, বা এখান থেকে বললে x ইজিক্যাল টু হচ্ছে 2, 2টাকে ভাগ করে দিয়েছি বা 4 2 কেটে দিয়েছি, এখানে 2 থাকবে, এই তো x এর মান 2, তাহলে x এর সর্বনিম্ন মান কত হবে 2 হবে, x এর মান যদি 2 হয় তাহলে এইটা ইকুয়াল টু এইটা হবে, তাহলে x এর মানটা বার করতে দিয়েছিল কোশ্চেনে, তো আমরা x এর মানটা বার করে নিলাম 2 হবে, 2 এর বিয়ের দাগের 1 বেরিয়ে গেল, x এর মান 2 হলো, ঠিক আছে, বোঝা গেল তো, তাহলে এই কোশ্চেনটা এইভাবে সলিউশন হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন চলে আসছি হচ্ছে পরের কোশ্চেনটা, 2 এর বিয়ের দাগের 2, দেখবে একটা কম্বিনেশনের কোশ্চেন রয়েছে, কম্বিনেশনের যে ফর্মুলাটা সেটাকে প্রমাণ করতে দিয়েছে, ওটা তোমরা এসএনদের বইয়ের প্রমাণ নাম্বার 3-এ পেয়ে যাবে, ঠিক আছে, পেজ নাম্বার হচ্ছে 358, নতুন বইটা যারা ফলো করছো তাদের পেজ নাম্বার 358 প্রমাণ নাম্বার 3, ওখানে তোমরা পেয়ে যাবে। আমি আর অঙ্কটা করাচ্ছি না, যেহেতু বইতে এটা প্রমাণ মানে ফর্মুলাটা প্রমাণ করতে দিয়েছে, এটা আবার কি করাবো, এটা তো বইতেই আছে, তো তোমরা বই থেকে এটা করে নিতে পারবে, ঠিক আছে, আর বইতে করে দেওয়া আছে, যেহেতু করে দেওয়া আছে আমি ছেড়ে দিলাম এটা, ঠিক আছে। নেক্সট অঙ্ক ততক্ষণে করানো যাবে, তাহলে 2 এর দাগে 2 এর বিয়ের দাগে 2-এরটা তোমরা এটা করে নিও, বইতে করে দেওয়া আছে, ঠিক আছে, পেজ নাম্বার 358 প্রমাণ নাম্বার 3 দেখে নিও ওখান থেকে, এসএনদের বই যারা ফলো করছো, এসএনদে, ঠিক আছে। দেখো এবার একটা কোয়েশ্চেন দেওয়া আছে যে x প্লাস 1 তার হোল মড গ্রেটার দ্যান নাকি 4, তাহলে বলছে যে এখান থেকে x এর যে সমাধান বার করো, বা সমাধান অঞ্চলটা বার করতে বলছে, বা সমাধানটা করতে বলছে, এরকম ধরনের কোশ্চেন দিলে কি করে করতে হয় দেখো, আগে বুঝে নাও এটা, যে x এর যদি মড দেওয়া থাকে তাহলে এটা বলতে আমরা বুঝতে পারি প্লাস এক্সও হতে পারে, আবার এটা বলতে বোঝানো যায় যে মাইনাস এক্সও হতে পারে, ঠিক আছে, কি বললাম বোঝা গেল। তাহলে আমাদের এখানে যেটা x প্লাস 1 তার হোল মড দেওয়া আছে, এটা মানে আমরা দুটো জিনিস বুঝতে পারি, একটা বুঝতে পারি x প্লাস 1 গ্রেটার দ্যান 4, আর একটা বুঝতে পারি x প্লাস 1 এর আগে একটা মাইনাস, যেমন এই দেখো একবার প্লাস এক্স আর আগে হচ্ছে মাইনাস এক্স, তাহলে এখানে তো তাই আছে, x প্লাস 1 আছে, তাহলে x প্লাস 1 টোটালটার আগে মাইনাস লাগাবো, তো এটা গ্রেটার দ্যান 4, এই দুটো জিনিস বোঝা যায়। এবার দেখো প্লাস একটা ওপাশে চলে গেল, তাহলে কি লিখতে পারি, x গ্রেটার দ্যান 3 হয়ে যাবে, প্লাস 1 ওপাশে গেলে মাইনাস 1 হয়ে যাবে, তার 4 থেকে 1 বাদ গেলে 3 হবে, এটা একটা হলো। আচ্ছা এই জায়গাটা দেখো, মাইনাসটাকে যদি ওপাশে ছুঁড়ে মারি, তাহলে এটা x প্লাস 1 মাইনাস যেই ওপাশে পাঠাবো, এই সাইনটা যেটা এরকম ছিল ওটা ঘুরে এরম হয়ে যাবে, মানে এরম হয়ে যাবে, -4 হয়ে গেল, তো একটাকে ওপাশে পাঠালে -1 হবে, তাহলে -4 আর -1 মিলে -5 হবে, তাহলে x লেস দ্যান -5 হবে, এটা একটা হলো আর এটা একটা হলো, এই হচ্ছে দুটো ভ্যালু, x লেস দ্যান -5 আর x গ্রেটার দ্যান 3। তাহলে যে সমাধানটা আমরা পাচ্ছি, যে সমাধান সেটটা আমরা পাচ্ছি, সেটা 3-এর থেকে বড় যে কোনো নাম্বার, 3-এর থেকে বড় যে কোনো নাম্বার, মানে 3 থেকে স্টার্ট করে আপ টু ইনফিনিটি পর্যন্ত যে কোনো ডেটা হতে পারে, এইটার জন্য এই কন্ডিশনটা থেকে বুঝতে পারছি 3-এর থেকে বড়, এ দেখো গ্রেটার দ্যান আছে মানে 3-এর থেকে বড় যে কোনো নাম্বার, তাহলে আপ টু 3 থেকে স্টার্ট করে ইনফিনিটি অবধি যে কোনো নাম্বার হতে পারে, ঠিক আছে। আর এইখানে যেটা রয়েছে তোমার দেখো, এই যে -5 দিয়েছে মানে এটা কি, -5 দিয়েছে মানে এটা বুঝতে হবে যে এটা হচ্ছে -5-এর থেকে ছোট যে কোনো নাম্বার নিতে হবে, মানে -5 থেকে শুরু করে আপ টু -ইনফিনিটি পর্যন্ত, এটার জন্য আমরা লিখতে পারি -5 থেকে স্টার্ট করে আমরা লিখতে পারি হচ্ছে -ইনফিনিটি পর্যন্ত যে কোনো নাম্বার নেওয়া যেতে পারে, তাহলে এই হচ্ছে কাজ, এই হচ্ছে ব্যাপার,
তাহলে এদের মাঝখানে যদি ইউনিয়ন করি তাহলে টোটাল আমরা সমাধানটা জেনে যাব। এটা হচ্ছে আমাদের সমাধান। মানে আমাদের দুটো উত্তর হচ্ছে, একটা 3 থেকে স্টার্ট করে ইনফিনিটি অবধি, আর একটা -ইনফিনিটি থেকে স্টার্ট করে -5 অবধি। কারণ -5 থেকে ছোট নাম্বার নিতে হবে, লেস দ্যান আছে। তাহলে -5 থেকে ছোট বলতে -ইনফিনিটি থেকে স্টার্ট করে -5, এটাই তো বোঝায়। -5 থেকে ছোট করতে করতে আসলে -6 হবে, -7 হবে, -8 হবে, করতে করতে আপ টু কত অবধি যাবে? -ইনফিনিটি অবধি যাবে। তাহলে -ইনফিনিটি থেকে -5 অবধি এটা একটা ইন্টারভেলের মধ্যে ভ্যালু আছে, আর একটা 3 থেকে স্টার্ট করে ইনফিনিটির মধ্যে একটা ভ্যালু আছে। তাহলে এক্স এর এই দুটো অঞ্চল পাচ্ছি। বোঝা গেল? দাগের লাস্ট কোশ্চেন, যেটা 4 নাম্বার কোশ্চেন আছে 2 এর বিয়ের দাগে, সেটাতে কি বলছে? p+q তম পদ হচ্ছে এ, কোন একটা গুণোত্তর প্রগতির। আচ্ছা, আগে একটা জিনিস জানতে হবে যে কোনো গুণোত্তর প্রগতির n তম পদ বা tn বার করার পদ্ধতি কি? সেটা হচ্ছে এ তার পাশে হচ্ছে r⁻n−1। এটা হচ্ছে গুণোত্তর প্রগতি n তম পদ বার করবার ফর্মুলা, এ r⁻n−1। এ মানে কি? ফার্স্ট পদ। এ মানে হচ্ছে ফার্স্ট পদ। আর এর পাওয়ারে n−1 মানে কি? n তম পদ থেকে 1-এর বিয়োগ। বোঝা গেল কি বললাম? তো এবার এই জিনিসটাকে কাজে লাগিয়ে আমরা p+q তম পদ আর p-q তম পদকে বার করব। তাহলে দেখো, যখন আমরা tp+q বার করব, মানে tp+q মানে কি? p+q তম পদ, এই যে p+q তম পদ, তাহলে সেটা কত হবে? p+q তম পদ হবে এ বলতে কিন্তু এখানে এ বসাবো না, এই জায়গাটাই ভুলটা হয়ে যাবে। কারণ এখানে p+q তম পদ অলরেডি এ দেওয়া আছে, যেটা দেওয়া আছে আমরা ফার্স্ট পদটাকে সেটা ধরতে পারবো না। তো ফার্স্ট পদকে আমরা নিজেদের মতন করে এক্স ধরে নেব। তো ফার্স্ট পদটাকে আমরা এক্স ধরে নিলাম, আর আরটাকে আমরা আরই রাখলাম। আর এন বলতে যততম পদের কথা বলা হচ্ছে, এখানে যেরকম এন তম পদের কথা বলা হচ্ছিল, তাই জন্য এন থেকে 1-এর বিয়োগ হয়েছে। তো এখানে p+q তম পদের কথা বলা হচ্ছে, তাই জন্য p+q থেকে 1-এর বিয়োগ হবে। বোঝা গেল? আচ্ছা, এই যে tp+q মানে p+q তম পদ, এই p+q তম পদ বলতে কত বোঝাচ্ছে? এ বোঝাচ্ছে। তাহলে এখানে আমি এ পুট করলাম। তাহলে এ = আমরা লিখতে পারি x r⁻p+q হচ্ছে 1। এটা হচ্ছে একটা ভ্যালু, যেটা ইকুয়েশন নাম্বার 1। বোঝা গেল? আচ্ছা, এইখানটাতে আমরা দ্বিতীয় ইকুয়েশনটা সলভ করব। তার আগে আমি লিখে রাখি যে এখানে কিন্তু মনে রাখবে, যেটা প্রথম পদ যেটা, সেটাকে আমরা কত ধরেছি? এক্স ধরেছি। ঠিক আছে, এটা আমি সাইডে লিখে রাখলাম। প্রথম পদটাকে আমরা এক্স ধরেছি। ঠিক একই রকমভাবে এটাকে সলভ করব। তো এটাকে সলভ করবার জন্য এবার p-q তম পদ বলছে, তাহলে এখানে লিখবো tp-q। তাহলে এখানে লিখবো tp-q, এটা ইকুয়াল টু এ বলতে ফার্স্ট পদ। তো ফার্স্ট পদ বা প্রথম পদকে আমরা কত ধরেছি? এক্স। তাহলে এক্স লিখলাম, তারপর আর আছে, আর লিখবো। n তম পদ হতো যদি n তম পদ বার করতাম, কিন্তু এখানে n তম পদ বার করছি না, p-q তম পদ বার করছি। এখানে দেখো p-q তম পদ বার করছি, তাহলে মাথা থেকে p-q রাখবো, -1 করতে হবে, তাহলে -1 করব। আচ্ছা, এবার এই tp-q অর্থাৎ p-q তম পদ যেটা, সেটা b দেওয়া আছে, তাহলে এখানে b পুট করলাম। তাহলে b = x আর p-q -1, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2 হলো। এবার আমরা একটা কাজ করছি, 1 নাম্বার সমীকরণ আর 2 নাম্বার সমীকরণকে আমরা গুণ করছি। গুণ করলে কি হবে? দেখো, এর সাথে বির গুণ হবে, হয়ে যাবে ab, ইকুয়াল টু এক্স এর সাথে এক্স এর গুণ হবে, হয়ে যাবে x²। এই রাশিটার সাথে এই রাশিটার গুণ হবে। এবার তোমরা জানো, যদি এইটার আর এইটার, যেহেতু এইটাও আর আছে, এটাও আর আছে, বেস দুটো সেম, এটাও আর এটাও আর, তাহলে পাওয়ারগুলো কি হয়? বেস সেম থাকলে পাওয়ারগুলো যোগ হয়। তাহলে এই রাশিটার পাওয়ারের সাথে এই রাশিটার পাওয়ারটা অ্যাড হয়ে যাবে। তাহলে আর এর পাওয়ারে আমরা লিখব p+q -1 প্লাস চিহ্ন দিয়ে p-q -1, p-q -1। তাহলে এবার কাটাকুটি করা যাক, +q -q কেটে গেল। তাহলে উপরে থাকছে যে p আর p যুক্ত করলে 2p, আর -1 আর -1 মানে হচ্ছে -2। তাহলে ab = যেটা দাঁড়াচ্ছে x² আর ইনটু দিয়ে আর এর পাওয়ারে কত দাঁড়াচ্ছে? 2p হচ্ছে 2 দাঁড়াচ্ছে। কথাটাকে যদি আমি এখানে ঘুরিয়ে বলি, তাহলে এই কথাটাকে ঘুরিয়ে বললে এরকম দাঁড়ায় যে x², আমি এখানে দাগটা নিচ্ছি, x² r⁻2p হচ্ছে 2 দাঁড়াচ্ছে হচ্ছে ab দাঁড়াচ্ছে। দেখে নাও, এই রাশিটাকে ঘুরিয়ে এখানে বললাম, এবটাকে ঘুরিয়ে পরে বললাম। তো এখান থেকে আমি যদি দেখো, আমি এরকম করতে পারি তো, যে x² যেরকম আছে থাকলো, এটাকে লিখছি হচ্ছে r⁻2 কমন নিয়ে নিচ্ছি, তাহলে ব্র্যাকেটের মধ্যে p-1 থাকলো, ইকুয়াল টু ab থাকলো। দেখো এই জিনিসটা লেখা যায় কিনা দেখো, এই দুটো রাশির মধ্যে থেকে 2কে কমন নিলাম, তাহলে ব্র্যাকেটের মধ্যে p-1 পড়ে থাকলো। আর x এর যেরকম স্কোয়ার আছে, x এর সেরকম স্কোয়ার রাখলাম। এবার এই গোটা রাশিটার মাথা দেখো, এর মাথাও স্কোয়ার আছে, এর মাথাও স্কোয়ার আছে। তো আমি একটা কাজ করতে পারি, আমি এরকম রাখতে পারি যে x আর এর পাওয়ারে p-1 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে
এখানে বাইরে রাখলাম 2 ইকুয়াল টু দাঁড়াচ্ছে হচ্ছে AB। ঠিক আছে, দেখো এই জায়গাটা বোঝো কি করলাম, আমি এই দুইটা আর এই দুইটাকে একেবারে বাইরে লিখলাম। আমি যদি এই ব্র্যাকেটটাকে খুলে দিই তাহলে এই দুইটা এক্স এর মাথায় পড়ে এক্স স্কোয়ার মিলে যাবে, এই দুইটা আর এর মাথায় পড়ে আর এর পাওয়ারে 2 ইন্টু পি মাইনাস ওয়ান, আর এর পাওয়ারে 2 ইন্টু পি মাইনাস ওয়ান, অর্থাৎ এইটা থেকে আগের লাইনটা এসে যাবে। তাই জন্য আমি কি করতে পারি, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে কত লিখতে পারি, 2 লিখতে পারি। আচ্ছা এবার দেখো এখান থেকে একটুখানি জিনিসটা বুঝবে যে আমাকে পিতম পদ বার করতে বলেছিল। পিতম পদ মানে আমাকে কি বার করতে হবে বলতো, আমাকে টি পি বার করতে হবে। এনতম পদ বললে আমরা টিএন বার করতাম, আমাকে পিতম পদ বলেছে বলে টিপি বার করব। এবার এ মানে হচ্ছে ফার্স্ট পদ, ফার্স্ট পদ কত ধরেছি, ফার্স্ট পদ আমরা এক্স ধরেছি, তাহলে এখানে এক্স পুট করব, আর আছে আর পুট করব, আর এন বলতে এখানে এনতম পদের জন্য এখানে এন বসাচ্ছিলাম, তাহলে পিতম পদের জন্য এখানে পি বসাবো, -1 করব, তাহলে এক্স আর তার পাওয়ার হচ্ছে পি -1, এই গোটা রাশিটার মানেই হচ্ছে টিপি। তাহলে এই জায়গাটাতে আমরা পুট করব হচ্ছে টিপি তার হচ্ছে স্কোয়ার ইকুয়াল টু এবি। আমি আর একটা লাইন এই সাইডে করছি, দেখো স্কোয়ারটা যদি তুলে দিই, আমি যদি এখানেই করে দিই তাহলে স্কোয়ারটা যদি তুলে দিই তাহলে টিপি ইজ ইকাল টু দাঁড়িয়ে যাবে, স্কোয়ারটা উঠে গেলে এখানে আসবে +- √এবি এসে যাবে। তো এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা আসবে হচ্ছে অ্যান্সার। যারা +- √এবি করে এসেছো তারা হচ্ছে ঠিক। এটা গুণোত্তর প্রগতির এসএনদের বইতে আছে, অতি সংক্ষিপ্তর কোয়েশ্চেন। তোমরা অতি সংক্ষিপ্তটা যদি ভালো করে যাও গুণোত্তর প্রগতি থেকে, তো এই কোয়েশ্চেনটা কমন পাবে। এই কোয়েশ্চেনটা কিন্তু গুণোত্তর প্রগতির কোয়েশ্চেন। ঠিক আছে, তো এই হচ্ছে আর একটা সলিউশন। চলে আসা সেন্টার দিয়েছে 2 এর সি এর দাগে চলে আসলাম আমরা। 2 এর সি এর দাগের কোশ্চেনটা দিয়েছে, 2 এর সি এর দাগের 1 2x² + pxy + p - 4, এটার সাথে মনে হয় x গুণে ছিল, আর হচ্ছে তোমার তার সাথে কত দেওয়া আছে +6y - হচ্ছে 5, দেখে নি কোশ্চেনটা, হ্যাঁ x গুণে ছিল, হ্যাঁ ঠিক টুকেছি এবার। তাহলে এই হচ্ছে ভ্যালু, এইটা দেওয়া ছিল, এখান থেকে আর মানে হচ্ছে রেডিয়াসটাকে বার করতে বলছে, তাই তো, ব্যাসার্ধটাকে বার করতে বলছে। সহজ কোশ্চেন, কিছু নেই, একটু মন দিয়ে শুনবে। রেডিয়াসটাকে যখন তোমাকে বার করতে বলবে তোমাকে আগে বুঝতে হবে জেনারেল সমীকরণটা কত হয়। দেখো জেনারেল সমীকরণটা হয় বৃত্তের এটা x² + y² + 2gx প্লাস হচ্ছে কি হয় 2fy প্লাস হচ্ছে c = 0। এটা হচ্ছে জেনারেল সমীকরণ। ঠিক আছে, এটা হচ্ছে জেনারেল সমীকরণ বা বৃত্তের সাধারণ সমীকরণ এটা। এবার তুমি একটা জিনিস ভালো করে দেখো, এখানে x², এখানেও x² আছে, এখানে y²। কোশ্চেন কি ভুলভাল টুকছি দোত ব্যাং। এখানটা 2y² থাকবে তো, আচ্ছা এইখানটাতে আমি উপরে লিখে দিচ্ছি এটা 2y² আছে একটা, হ্যাঁ এইটা আমি লিখতে ভুলে গেছি, কোশ্চেন টুকতে গিয়ে ভুল হচ্ছে বারবার। ঠিক আছে, যাই হোক এখানে 2y² হবে, তো দেখো এখানটা y² আছে, তো এখানেও y² আছে, আর সবই আছে, এখানে x আছে, তো x আছে, y আছে, তো y আছে, সবই আছে। কিন্তু এখানে দেখো এই যে xy যে পদটা, এই xy পদটা কিন্তু এই জেনারেল সমীকরণের মধ্যে হচ্ছে না, জেনারেল সমীকরণের মধ্যে কিন্তু হচ্ছে না। একটা কথা মাথায় রাখবে, xy যদি একসাথে গুণে থাকে তাহলে সেই xy যুক্ত পদ কখনো বৃত্তের সাধারণ সমীকরণ হতে পারে না। তাহলে বৃত্তের সাধারণ সমীকরণ হওয়ার জন্য ওই xy পদের যে সহগটা সেটাকে অবশ্যই শূন্য হতে হবে। এরকম একটা অঙ্ক তোমাদের বইয়ের সংক্ষিপ্ত বা দীর্ঘতে কোথাও একটা আছে বৃত্ততে, আমি দেখেছিলাম। তাহলে কি বললাম কথাটা, যে এই xy না এটা অতি সংক্ষিপ্তর কোশ্চেন, অতি সংক্ষিপ্ত 4 দাগের কোশ্চেন বৃত্তের। ঠিক আছে, দেখবে যে এই xy পদের যে সহগটা যেটা p আছে এটাকে অবশ্যই শূন্য হতে হবে, তবে গোটা রাশিটা একটা বৃত্তের সমীকরণকে মান্য করবে। তাহলে আমাকে এটাকে আগে থেকে ধরে নিতে হবে যে p অবশ্যই কত হবে, 0 হবে। p যদি 0 হয় তবেই এই গোটা রাশিটা কিন্তু একটা বৃত্তের সমীকরণকে মান্য করবে। তাহলে p এর যে 0টা এখানে পুট করে দাও, তাহলে দেখো কত সমীকরণ দাঁড়াচ্ছে, তাহলে 2x² প্লাস p এর জায়গাতে 0 পুট করলাম, 0 × xy প্লাস এখানে 2y² আছে, তো 2y² পুট মানে থাকলো, এই p এর জায়গাতে 0 পুট করবো, তাহলে প্লাস দিয়ে 0 - 4, বাইরে যেরকম x আছে x প্লাস যেরকম 6y আছে 6y, যেরকম -5 আছে সেরকম -5, এটা = 0 আছে যেরকম সেরকম 0। তাহলে টোটাল ইকুয়েশন কত দাঁড়াচ্ছে দেখো একটুখানি সলভ করে, 2x², 0-র সাথে এটা গুণে 0 হয়ে গেল, প্লাস 2y²। দেখো এখানে 0 থেকে -4 এর বাদ যাবে মানে -4 হবে, -4 এর সাথে x এর গুণ হবে মানে এখানে -4x আসবে, প্লাস 6y আছে তো 6y থাকবে, -5 আছে তো -5 থাকবে, এটা = 0 থাকবে। দেখো বুঝতে পারলে কিনা আমি জিনিসটা কি বললাম, আমি বললাম যে এই যে যদি বৃত্তের সমীকরণ হতে হয় তাহলে xy বলে কোনো টার্ম থাকে না। তুমি দেখো এই যে এটা তো বৃত্তের সাধারণ সমীকরণ, এই বৃত্তের সাধারণ সমীকরণের মধ্যে xy আছে এরকম কোনো টার্ম এখানে পাচ্ছ, x আর y একসাথে আছে, এই লাইনের মধ্যে কোথাও পাচ্ছ না। তার মানে মনে রাখতে হবে এইখানে যে xy যে পদটা দেওয়া আছে এটা কিন্তু ভুল দেওয়া আছে, এটাকে আগে আমাকে কাটাতে হবে। তার মানে কি xy পদের যে সহগটা সেটা অবশ্যই শূন্য, এটা অবশ্যই শূন্য। তাহলে p শূন্য আমরা ধরে নিচ্ছি, তাহলে p যদি শূন্য হয় তাহলে এই pটাও শূন্য হবে।
তাহলে শূন্য হওয়ার পর যে এখন যে সমীকরণটা দাঁড়াচ্ছে দেখো সেটা এই সমীকরণটা রেডি হচ্ছে, এই সমীকরণটা। দেখো যেটা আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ সেখানে কিন্তু এক্স স্কোয়ারের সাথে কোনো সহগ থাকে না, ওয়াই স্কোয়ারের সাথেও কোনো সহগ থাকে না। তাহলে এখানেও তাই করতে হবে, প্রত্যেকটার সাথে সহগগুলোকে আলাদা করতে হবে। তাহলে একে 2 দ্বারা, একে 2 দ্বারা, একে 2 দ্বারা, একে 2 দ্বারা, একে 2 দ্বারা ভাগ করে দিচ্ছি। ভাগ করে দিলে কি হবে দেখো, এক্স স্কোয়ারকে 2 দ্বারা ভাগ করবো তাহলে শুধু এক্স স্কোয়ার চলে আসবে, ওয়াই স্কোয়ারকে 2 দ্বারা ভাগ করবো তাহলে শুধু ওয়াই স্কোয়ার আসবে, 4xকে 2 দ্বারা ভাগ করবো তাহলে -2x আসবে, এটাকে 2 দ্বারা ভাগ করবো তাহলে +3y আসবে, এটাকে 2 দ্বারা ভাগ করবো তাহলে -5/2 আসবে, এটা ইকুয়াল টু 0 আসবে। দেখে বুঝতে পেরেছো? প্রত্যেকটা সমীকরণ মানে রাশিকে আমি 2 দ্বারা ভাগ করেছি, 2 দ্বারা ভাগ করার ফলে এটা এক্স স্কোয়ার, এটাকে 2 দ্বারা ভাগ করে ওয়াই স্কোয়ার, 2 দ্বারা ভাগ করে 2x, এটাকে 2 দিয়ে ভাগ করলে 3y, এটাকে 5কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2। তাহলে দেখো এবার এক্স স্কোয়ারের সাথে কোনো সহগ নেই। এইবার দেখো এইটা যেটা আমাদের সাধারণ সমীকরণ সেটাকে যদি 1 ধরি, এটাকে যদি 2 ধরি, তাহলে এবার দেখো তুলনা হয়ে যাবে। দেখো এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার বসে, ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই স্কোয়ার বসে, এখানেও কোনো সহগ ছিল না, এখানেও কোনো সহগ ছিল না, এখানেও কোনো সহগ নেই, এখানেও কোনো সহগ নেই। বোঝা গেল কি বললাম? এ দেখো এক্স আছে, এক্স আছে, ওয়াই আছে, ওয়াই আছে, যেরকম যেরকম হওয়া উচিত সেরকম সেরকম আছে। তাহলে আমরা এখান থেকে দুটো জিনিস বার করব, একটা বার করব জি বার করব, একটা এফ বার করব, একটা সি বার করব। জি কত, এফ কত, সি কত। মনে রাখবে জি মানে হচ্ছে -x এর সহগ বাই 2। তাহলে x এর সহগ কত? x এর সহগ আছে -2, তাহলে -2 তো থাকবেই, তার আগে একটা মাইনাস লাগাতে হবে। কেন বললাম? ওই যে বললাম x এর সহগের আগে মাইনাস লাগাতে হবে। তাহলে x এর সহগ ছিল -2, তার আগে আর একটা মাইনাস লাগালাম, তাকে আবার 2 দ্বারা ভাগ করতে হবে, তবে আমরা জি এর মান পাবো। ঠিক একই রকম ভাবে এফ এর মান যখন বার করব, ওয়াই এর যে সহগটা থাকবে তার আগে মাইনাস লাগিয়ে 2 দ্বারা ভাগ করব। তাহলে ওয়াই এর সহগ কত? 3, তাহলে 3 এর আগে মাইনাস লাগিয়ে 2 দ্বারা ভাগ করব, হয়ে গেল। আচ্ছা সি বলতে কত? সি বলতে দেখো এই যে -5/2, তাহলে সি এর জায়গাতে এখানে পুট করলাম -5/2। তাহলে দেখো এখানে 2 আর 2 কেটে গেল, তাহলে 1 থাকে, মাইনাসে মাইনাসে +1 হয়ে যাবে, তাহলে এখানে 1 হয়ে যাবে, হয়ে গেল। এবার রেডিয়াস বার করতে হবে। রেডিয়াসের ফর্মুলা এইটা, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস হচ্ছে সি। তাহলে আর এর মান কত দাঁড়াবে দেখো, √ওভার জি বলতে কত? জি বলতে হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার প্লাস এফ বলতে কত? -3/2, তাহলে -3/2 তার হচ্ছে স্কোয়ার মাইনাস দিয়ে। সি বলতে কত? সি হচ্ছে -5/2, তাহলে এখানে পুট করছি -5/2, এই হয়ে গেল কাজ। এবার টোটালটাকে দেখো সলিউশন করলে কত আসে, এখান থেকে করে নিতে পারবে। এখান থেকে আর এর মান তোমরা বার করে দেখো কত হবে। এখানে সম্ভবত কত হবে, চলো করেই দিই। √1 হলো, প্লাস হচ্ছে 3 স্কোয়ার মানে 9, নিচে হচ্ছে 4, মাইনাসের মাইনাস হয়ে গেল এটা প্লাস, এটা হয়ে গেল 5/2। তো এটাকে সলভ টলভ করে যেটা হবে সেটা হচ্ছে, এখানে জায়গা নেই, আমি কোথায় করি ভাই, করিটা কোথায়? আচ্ছা এই সাইডটা মুছে দিচ্ছি, হ্যাঁ এই সাইডটা মুছে দিচ্ছি, দিয়ে করছি একটুখানি। দেখো এই জায়গাটা আমি করছি, হ্যাঁ এই জায়গাটা করছি। তাহলে দেখো এটাকে সলভ করলে আর এর যে মানটা আসবে সেটা হচ্ছে √ওভার, এখানে 4 আছে 2 আছে মানে লসাগু 4 হবে, তাহলে 4-এর সাথে 1-এর গুণ হলে ওপরে 4 হলো, প্লাস 4কে 4 দ্বারা ভাগ করলাম 1 থাকলো, 1কে 9 দ্বারা গুণ করলাম 9, প্লাস 2কে 4 দিয়ে ভাগ করলাম 2 হলো, 2-এর সাথে 5-এর গুণ মানে 10 হলো, তাহলে 10 আর 9 19 আর 4 23, তাহলে ওপরে 23 নিচে 4, তাহলে আর এর যে মানটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে √ওভার 23/4। তো √23-এর তো রুট হয় না, তাহলে ওপরে √23ই থাকবে, আর 4-এর রুট হবে, হয় নিচে 2 আসবে, তাহলে রেডিয়াস এইটা বেরোবে √23/2, এটা হচ্ছে রেডিয়াস বেরোবে। ঠিক আছে, এটা বেরোবে রেডিয়াস, যেটা তোমাদেরকে বার করতে দিয়েছে, √ওভার 23/2, বোঝা গেল। এই যে 2-এর সি এর দাগে যে 2-এর কোশ্চেনটা, এটা পেজ নাম্বার 527, উদাহরণ নাম্বার 9-তে আছে, এসএনদের বইতে পুরোপুরি সেম অঙ্ক আছে, একটুও কিছু আলাদা দেওয়া নেই, তো তোমরা ওখান থেকে করে নিতে পারবে। পেজ নাম্বার 527, উদাহরণ নাম্বার কত বললাম, 9। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট অঙ্কতে আসি। 2-এর ডি এর দাগের 1-এর কোশ্চেনটা দেখো, দেওয়া আছে জি অফ এক্স ইজ ইকাল টু -25 √ওভার 25 - x²। লিমিটের একটা অঙ্ক করতে দিয়েছি, এই অঙ্কটা খুব সহজ অঙ্ক, এটা তোমরা অতি সংক্ষিপ্ততে পেয়ে যাবে এই কোশ্চেনটা। ঠিক আছে, এটা যারা লিমিট, যারা এসএনদের বইটা ফলো করো তারা সংক্ষিপ্ততে পেয়ে যাবে। তো এখানে দিয়েছে লিমিট x টেন্ডস টু 1 জি অফ এক্স মাইনাস জি অফ 1 বাই দেওয়া আছে x - 1, কিচ্ছু নেই কোশ্চেনটাতে। এখানে জি অফ এক্স এর মান দেওয়া আছে, এখানে পুট করব, জি অফ 1টা জানি না, তো জি অফ 1টা বার করে নেবো। তাহলে দেখো আমরা জি অফ 1 বার করছি। দেখো জি অফ 1 বার করতে গেলে x এর জায়গাতে 1 পুট করতে হবে, ফলে এই x এর জায়গাতেও 1 পুট হবে। তার মানে অল টোটাল যেটা আসবে, এখানে যেরকম মাইনাস আছে মাইনাস থাকবে, √ওভার আছে √ওভার থাকবে, 25 আছে 25 থাকবে, কিন্তু মাইনাস দেওয়ার পরেই 1 এর x এর জায়গাতে যেহেতু এখানে 1 পুট করা হয়েছে, ফলে এখানে 1 এর স্কোয়ার হবে। তাহলে 25 থেকে 1-এর বাদ যাবে মানে 24 হবে, 24-এর রুট হবে, তাহলে -√24। তাহলে জি অফ 1 ইজ ইকাল টু যেটা আসবে সেটা আসবে -24-এর রুট, এটা আসবে। তাহলে অল টোটাল কি হচ্ছে একটুখানি ভালো করে দেখো, যে জি অফ এক্স এর জায়গাতে কত পুট করতে পারি, লিমিট
এক্স টেন্স টু 1, জি অফ এক্সের জায়গাতে এই রাশিটা পুট করছি, -25 রুট ওভার -x² মাইনাস, আর জি অফ 1 যেটা আছে, এই যে জি অফ 1 এটা বলতে -√24, তাহলে এখানে রাখলাম -24, তার হচ্ছে রুট, এই হচ্ছে ভ্যালু। তো আর নিচে কত আছে, নিচে আছে x-1, তো x-1 লিখলাম। দেখো এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, তাহলে অল টোটাল মান কি এসে যাবে, প্লাসে এসে যাবে, তাই না, প্লাসে এসে যাবে। তাহলে এবার আমি তাহলে এরকম লিখতে পারি রাশিটাকে, লিমিট x টেন্স টু 1, মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, তাই জন্য এখানে লিখলাম 24 -25 -x², এই রাশিটার রুট, ঠিক আছে। এটা নিচে কত থাকলো, নিচে থাকলো হচ্ছে x-1, এটা থাকলো। আশা করি এতটা অবধি তোমরা বুঝতে পেরেছো। তো এটাতে ইকুয়াল দাও, এটাতে ইকুয়াল দাও। এবার দেখো কি করতে হবে, এখানে যেটা রয়েছে √24 মাইনাস এটা রয়েছে, আমি প্লাসের পার্টটা দিয়ে ওপর নিচে গুণ করবো, যেমন ছোটোবেলা করনিয়েশন করতাম। তাহলে √24 মাইনাস √25 -x², তো আমি প্লাসটা দিয়ে করছি, তাহলে এটা আসবে 24-এর রুট প্লাস √25 মাইনাস আসবে x², নিচে যেরকম থাকবে x-1 সেরকম ঠিকই আছে। এবার দেখো আর একটা লাইন করছি, লিমিট x টেন্স টু 1, দেখো a মাইনাস বি, a প্লাস বি, আচ্ছা এখানে এই রাশিটা এখানেও হবে, তাহলে √24 প্লাস হচ্ছে √25 -x², এটা ব্র্যাকেটে এটা ব্র্যাকেটে। দেখো এখানে হচ্ছে a মাইনাস বি, a প্লাস বি, তাহলে a মাইনাস বি, a প্লাস বির ফর্মুলা হচ্ছে a² - b², a স্কোয়ার বলতে √24 তার স্কোয়ার মাইনাস দিয়ে √25 -x² তার স্কোয়ার, আর নিচে কত থাকছে দেখো, নিচে x-1 যেরকম আছে সেরকম x-1 থাকলো, আর এই রাশিটা যেরকম আছে সেরকম লিখবো। তাহলে নিচে লিখছি হচ্ছে √24 প্লাস √25 -x², এটা যেরকম আছে সেরকম লিখলাম। আশা করি বুঝতে পারা গেছে। এবার দেখো এই সাইডে আমি সলিউশন করছি বাকি পার্টটা। দেখো এখানে লিমিট x টেন্স টু 1 যেরকম আছে সেরকম লিখছি, লিমিট x টেন্স টু 1 এরকম লিখলাম। তো ওপরে কত হচ্ছে একটুখানি দেখবে ভালো করে, √24-এর যদি স্কোয়ার করি তাহলে এটা শুধু 24 হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা এই গোটা রাশিটার যদি স্কোয়ার করি তাহলে এই যে রুটটা এই স্কোয়ারের কারণে কেটে উড়ে যাবে, তাহলে -25 হবে, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে -25 হবে, তাহলে -25 হলো, এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে, তাহলে আর এই রুটটা তো এই রুটটা স্কোয়ারের কারণে তো উঠেই গেছে, এখানে মাইনাস, তাহলে অল টোটাল প্লাস আসবে, তাহলে ওপরে আসবে হচ্ছে x², নিচে কত আসবে এই রাশিটার এইটার গুণ আসবে, তাহলে সেটাই লিখি x-1, আর এখানে আসছে হচ্ছে এই রাশিটা যেটা আসবে সেটা লিখলাম √24 প্লাস √25 -x², যেটা আসলো লিখলাম, ঠিক আছে, এই লিখলাম। এবার দেখো এখানে কত থাকছে x², আর 24 থেকে 25 বাদ গেলে -1 থাকে, তাহলে ওপরে থাকছে হচ্ছে x² -1, তো ওটাকে ভেঙে লিখতে পারি x+1 x-1, তাহলে লিমিট x টেন্স টু 1, এটাকে ওপরটাকে লিখতে পারি x+1 ইন্টু হচ্ছে x-1, আর নিচে কত থাকলো x-1, আর এই রাশিটা যেরকম আছে সেরকম থাকবে, মানে √24 প্লাস √25 মাইনাস হচ্ছে x² এরকম থাকবে। দেখো বুঝতে পারলে কিনা, আমি কি করলাম 24 থেকে 25 বাদ গেলে থাকে -1, তাহলে x² আর -1 ছিল, তো সেটাকে আমি যদি ভেঙে লিখি তাহলে x+1 আর x-1 এই আকারে লিখবো, সিম্পল হিসাব। তাহলে ওপরের x-1 আর নিচের x-1 কেটে গেল, আর কোনো প্রবলেম থাকলো না। এবার যা খুশি বসাও। এবার তুমি যদি এই একটা এই x এর জায়গায় পুট করে দাও আর এখানে পুট করে দাও, আর কোনো চিন্তা থাকবে না। কারণটা কি বলো তো, তুমি একটা যখনই এখানে পুট করবে তাহলে 25 - 1 √24 চলে আসবে, এখানে অলরেডি একটা √24 আছে, তাহলে 2√24 আসবে, আর ওপরে এখানে x এর জায়গায় যদি 1 পুট করো তাহলে 1 আর 1 যুক্ত 2 হয়ে যাবে। তাহলে ওপরে কত আসছে দেখো, ওপরে আসছে হচ্ছে 2, আর নিচে আসছে হচ্ছে √24, আর এখানেও √24 হবে, তাহলে 2√24। বুঝতে পারলে এখানে কেন √24 হলো? আরে ভাই x এর ভ্যালু 1, তো এখানে 1 পুট করো, 25 থেকে 1 বাদ গেল মানে √24, তাহলে √24 আর এই √24 যুক্ত করলে দুটো √24, মানে 2√24 লিখেছি। তো এই 2 আর এই 2 কেটে গেল, ওপরে 1 থাকে, তাই তো। 4 × 6 মানে কত হয় ভাই? 4 × 6 মানে 2টা বাইরে বেরোবে, তাহলে 1/2√3 এটাই বেরোবে না, 4 না, এটা বেরোবে 6 থাকবে ভেতরে আর কি, 6 এইটা থাকবে, এটা 1/2√6, এটা হচ্ছে উত্তর। দেখবে বইতে দেখবে এরকমভাবে উত্তরটা দেওয়া নেই, ওরা √6 দিয়ে উপর নিচে কর্নিয়েশন করেছে, তাহলে উপরে √6 আর নিচে 12 লিখেছে, এরকম হয়তো লিখেছে, কর্নিয়েশন করে দিয়েছে। তোমরা এরকম 1/2√6 রেখে আসবে, কোনো অসুবিধা নেই। তো এটা হচ্ছে উত্তর, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। পরের কোশ্চেনটা চলে আসলাম, 2 এর ডি এর দাগে 2 sin x প্লাস cos x রয়েছে ওপরে, আর নিচে রয়েছে হচ্ছে √1 + sin 2x dy/dx, মানে ডেরিভেটিভ করতে হচ্ছে, পাতি ডেরিভেটিভ, কিছু নেই।
এটা মানে দেখেই বোঝা যাচ্ছে এটা 0 উত্তর হবে। দেখো চলো ওয়াই ওপরে যেরকম সাইন এক্স প্লাস কস এক্স আছে সেরকম সাইন এক্স প্লাস কস এক্স রাখলাম, ঠিক আছে। নিচে যে 1 রয়েছে না, এটাকে আমি এরকম লিখতে পারি চাইলে, সাইন স্কোয়ার এক্স প্লাস হচ্ছে কস স্কোয়ার এক্স, এটা লিখতে পারি? হ্যাঁ নিশ্চয়ই পারি। 1 মানে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স লেখাই যায়। আর এই যে সাইন 2x আছে এটাকে এরকমভাবে ভেঙে লিখছি 2 সাইন এক্স আর হচ্ছে কস এক্স, এরকম লিখতে পারি। আর এই রাশিটার মাথায় রুট ছিল, তাহলে এই রাশিটার মাথায় রুট দিলাম। এতটা অবধি নিশ্চয়ই সবার মাথায় ঢুকেছে। একটাকে আমি ভেঙে লিখলাম সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, আর সাইন 2x এর ফর্মুলা এটা হয় 2 সাইন এক্স কস এক্স, তাহলে সেই জন্য ভেঙে লিখেছি। এবার দেখো নিচটা একটা হচ্ছে ফর্মুলা পড়ছে হোল স্কোয়ারের, এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা পড়ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস দিয়ে বি স্কোয়ার, মানে অল টোটাল হচ্ছে নিচে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা পড়ছে। তাহলে আমরা এখানটাতে লিখতে পারি ওয়াই যেরকম আছে থাকলো, ওপরে যেরকম আছে সেরকম থাকলো সাইন এক্স প্লাস কস এক্স, নিচে পড়ছে অ্যাকচুয়ালি যেটার ফর্মুলা সেটা হচ্ছে রুট ওভার সাইন এক্স প্লাস হচ্ছে কস এক্স তার হোল স্কোয়ারের ফর্মুলা পড়ছে। বলো এটা বুঝতে পারলে কিনা? আমি যদি সাইন এক্স প্লাস কস এক্স এই রাশিটার হোল স্কোয়ারটাকে ভেঙে দিই তাহলে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স কস এক্স এরম চলে আসবে। তাহলে এই যে রাশিটা রয়েছে এটাকে আমরা সাইন এক্স প্লাস কস এক্স এটার হোল স্কোয়ার আকারে লিখতে পারি। এবার এই যে রুটটা আর এই যে স্কোয়ারটা, দেখো একটা জিনিস ভালো করে বুঝবে, এই রুট তো করা হয়েছে, এই রুটের কারণে এই স্কোয়ারটা রুটটা কেটে যাবে। তার মানে এখানে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে ওয়াই ইজ ইকাল টু ওপরে হচ্ছে সাইন এক্স প্লাস হচ্ছে কস এক্স, আর নিচে দেখো এই যে রুট ওভার করা হয়েছে না, এই যে রুট করা হয়েছে এই গোটা রাশিটা স্কোয়ার দিয়ে আবার রুট করা হয়েছে, ফলে স্কোয়ারটা রুটটা আউট হয়ে যাবে, কেবলমাত্র সাইন এক্স প্লাস কস এক্স পড়ে থাকবে। তাহলে সাইন এক্স প্লাস হচ্ছে কস এক্স পড়ে থাকলো, এটা আর এটা গোটাটাই কেটে যাবে। তাহলে ওয়াইয়ের মান কত দাঁড়ালো? ওয়াইয়ের মান দাঁড়ালো 1। আর কি আছে কোশ্চেনে? এবার আমাকে বার করতে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, দু সাইডে ডেরিভেটিভ করে দাও। তাহলে এখানে ডেরিভেটিভ যখনই করবো এটা হয়ে যাবে ডিওয়াই বাই ডিএক্স আর এটা হয়ে যাবে ডি বাই ডিএক্স ব্র্যাকেটের ভেতর 1। 1 মান হচ্ছে কোনো কনস্ট্যান্ট নাম্বার, আর কোনো কনস্ট্যান্ট নাম্বারের ডেরিভেটিভ আমরা জানি উত্তর 0 আসে, তো 0 হচ্ছে উত্তর। তাকিয়ে বলে দেবো এটার উত্তর 0 হবে। এটা করতে লাগে না এই কোশ্চেন, এটা পাতি কোশ্চেন, কিছু নাই। এটা কোনো কোশ্চেন হলো? তো এটা উত্তর 0 হবে, বোঝা গেল? নেক্সট কোশ্চেনে চলে আসি। দেখো তোমার 2 এর ইয়ের দাগের 1, এটা সম্ভাবনা অধ্যায়টা খুলবে এসএনদের বইয়ের 827 নাম্বার পেজে, এই প্রশ্নটার উত্তর পেয়ে যাবে। এটা দেখবে 3 এর দাগের প্রমাণটা, ঠিক আছে? 3 এর দাগের প্রমাণটা হচ্ছে তোমার রয়েছে, এই প্রমাণটা করে দিয়েছে। এই যে দেখবে 2 এর ইয়ের দাগের 1 এর যে কোশ্চেনটা তোমাদের পরীক্ষাতে এসছে সেটা সম্ভাবনাটা খুলবে এসএনদের বইয়ের 827 নাম্বার পাতা, ওখানে 3 এর দাগের কোশ্চেনটাতে পেয়ে যাবে, ঠিক আছে? এটা আছে, করে দেওয়া আছে, তো সুতরাং আমি এটা করছি না, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে চলে আসছি। তো এই যে সংখ্যাটা দিয়েছে এইটা থেকে আমাকে গড় বিচ্যুতিটাকে বার করতে বলেছে 2 এর ইয়ের দাগে 2 এর কোশ্চেনটা। দেখবে এটা হচ্ছে তোমাদের 2 মার্কসের লাস্ট কোশ্চেন, আর আমি এটাই লাস্ট করাবো, ঠিক আছে? বড় কোশ্চেনগুলো ভিডিওতে যদি করাতে যাই তাহলে ভিডিওর লেন্থ আরও বড় হয়ে যাবে, বুঝি এত কোশ্চেন করানো সম্ভব নয়। বাকি কোশ্চেনগুলো দেখবে তোমরা অনুশীলনীতেই আছে, একটা কোশ্চেনও বাইরে থেকে আসেনি, অনুশীলনীতেই সব কোশ্চেন পাবে অথবা উদাহরণে সব কোশ্চেন পাবে, ঠিক আছে? ভালো করে উদাহরণ অনুশীলনী ঘাটবে, এসএনদের বইতে সবই করে দেওয়া আছে, ঠিক আছে? তো এই কোশ্চেনটা আমি করিয়ে দিচ্ছি। এটার এইটা থেকে আমাদেরকে বলছে হচ্ছে গড় বিচ্যুতি বার করতে। তো একবার কি করব, সবার আগে এই নাম্বারগুলোকে আগে ছোট থেকে বড় আকারে সাজাবো। সব থেকে ছোট নাম্বার কোনটা? 36। তাহলে সবার আগে 36 লিখলাম। 36-এর থেকে একটু বড় নাম্বার 42, তাহলে এখানে 42 লিখলাম। তাহলে এটা কমপ্লিট, এটা কমপ্লিট। তার থেকে একটু বড় নাম্বার 45, তাহলে এখানে 45 লিখলাম। তারপর দেখো এখানে একটা 46 আছে, এখানে একটা 46 আছে, তাহলে এটা মানে 46 দুবার লিখলাম, ঠিক আছে? তাহলে 46-এর পর কি আছে রে ভাই? 46-এর পর 49 আছে, তাহলে 49কে লিখলাম। তারপরে 53 আছে, তাহলে 53কে লিখলাম, ঠিক আছে? এটাও কমপ্লিট, এটাও কমপ্লিট। 60 আছে, 60কে লিখলাম। তারপরে লাস্টে আছে 72, তাহলে 72কে লিখলাম। তাহলে এইভাবে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজালাম, ঠিক আছে? মানের ঊর্ধ্বক্রমে সাজানোর পর তোমাকে দেখতে হবে এখানে টোটাল কটা নাম্বার আছে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি টোটাল নাম্বার সংখ্যা বা এন হচ্ছে 9টা। দেখো 9খানা নাম্বার আছে, গুনে দেখে নাও। এ দেখো 3টে 6টা আর 3টে 9টা নাম্বার আছে। তাহলে এন হচ্ছে কটা? 9 মানে হচ্ছে অযুগ্ম সংখ্যা। অযুগ্ম সংখ্যা যদি হয় তাহলে ফার্স্টে যেহেতু আমাকে মধ্যমান থেকে বার করতে বলছে, তাহলে আমি মধ্যক কোনটা হবে, বা মানে এখানে অ্যাকচুয়ালি মধ্যমান কোনটা হবে সেটাকে আমাকে বার করতে হবে। তাহলে এন যদি 9 হয়ে যায় তাহলে মধ্যমা কোনটা আসবে? এন দেখো এনটা কি 9 বেরিয়েছে, মানে টোটাল নাম্বার 9টা আছে, মানে অযুগ্ম সংখ্যা। তাহলে এটা যদি অযুগ্ম হয় তাহলে মধ্যমান যেটা হবে সেটা কি হবে একটুখানি মন দিয়ে শুনবে। সেটা হচ্ছে n+1
n+1/2 তম পদ, n+1/2 তম পদ। তাহলে n বলতে কত? n বলতে 9 যুক্ত 1/2 মানে 10/2 মানে হচ্ছে 5তম পদ। তাহলে 5তম পদ যেটা থাকবে সেটাই হচ্ছে তোমার মধ্যমান আসবে বা মধ্যমা আসবে আর কি, যাই বলো না কেন। সেটা কত দেখো, 5তম পদটা গুনে দেখো, 1 2 3 4 5, 5তম পদ 46 আছে। তাহলে 5তম পদ যেটা 46, এটাই হচ্ছে আমাদের মধ্যমান বা মধ্যপদ বেরিয়ে গেল। এবার এখান থেকে আমাকে গড় বিচ্যুতি বার করতে হবে। তো গড় বিচ্যুতি বার করবার যে পদ্ধতি, মধ্যমানটা বেরিয়ে গেল মানে এই মধ্যমানটাকে আমরা এক্স এম দ্বারা লিখছি। হ্যাঁ, এক্স এম দ্বারা লিখছি। এক্স এম মানে হচ্ছে মিডিয়ান যে পজিশনটা সেটার কথা বলছি, তো আমরা এক্স এম দ্বারা লিখছি। এবার গড় বিচ্যুতি বার করবার জন্য তোমাকে এখানে একটা ছক বানাতে হবে। কীরকম ছক? ভালো করে শুনবে ছকটা। এখানে একটা ছক বানাতে হবে, আমি এগুলো মুছে দিচ্ছি। দেখো ছকটা এরকম বানাতে হবে যে এখানটাতে থাকবে এক্স, এখানটাতে থাকবে ডি ইজ ইকাল টু মড অফ এক্স মাইনাস এক্স এম, এটা হচ্ছে ডি এর মান। ডি মানে হচ্ছে বিচ্যুতি, বিচ্যুতি বেরিয়ে গেলেই আমাদের গড় বিচ্যুতি বেরিয়ে যাবে। এক্স কি কি আছে দেখে নাও। ফার্স্টে 36 আছে, তাহলে এখানে 36 লিখলাম, ঠিক আছে। তারপরে কি আছে 42 লিখলাম, ঠিক আছে। তারপরে কি আছে 45 লিখলাম, ঠিক আছে। তারপর 46 দুবার আছে, তাহলে 46 দুবার লিখলাম, ঠিক আছে। তারপরে কি আছে 49 53 60, 49 53 60 72, এই হচ্ছে ডেটাগুলো লিখে নিলাম আগে। চলো এখান থেকে দাগ টানি হয়ে গেল, কাজ শেষ, কমপ্লিট হলো। এখানে লেখাগুলো লেখা। এবার এখানে কি করব, এক্স থেকে এক্স মিনটাকে বাদ দেবো, মানে এই যে মধ্যমা মানে মিডিয়ানটাকে বাদ দেবো, মধ্যমানটাকে বাদ দেবো। তাহলে এক্স বলতে হচ্ছে 36 থেকে 46 বাদ দিলে হবে 10, কিন্তু হয় -10, কিন্তু দেখো মড লাগিয়েছি এখানে, মড, তাহলে শুধু 10 হবে, মাইনাসের কোনো আর গল্প থাকবে না। তারপর দেখো 42 থেকে 46কে বাদ দেবো, 42 থেকে 46কে বাদ দিই -4 হতো, কিন্তু মড লাগানো আছে তাই শুধু 4 হবে। 45 থেকে 46 বাদ দিলে -1 হতো, কিন্তু মড আছে তাই শুধু 1 হবে। 46 থেকে 46 বাদ দিলে 0, 46 থেকে 46 বাদ দিলে 0, 49 থেকে 46 বাদ দিলে 3, ঠিক আছে। 53 থেকে 46 বাদ দিলে হয় হচ্ছে 7, ঠিক আছে। 60 থেকে 46 বাদ দিলে হয় হচ্ছে 14, আর 72 থেকে 46কে বাদ দিই যদি, তাহলে কত আসে 4, মানে হচ্ছে 50, আর ওদিকে 22, তাহলে 4 আর 22 কত 26, তাই না? 26 হবে। 46 6 6 12 2 হাতে গেলো 1, 4 2 6 1 7, হ্যাঁ ঠিক আছে, 26 হবে। তাহলে এইভাবে আমরা ডিটাকে বার করলাম, ঠিক আছে, ডিগুলোকে বার করলাম। এবার আমাকে এখান থেকে বার করতে হবে সামেশান ডি কত। দেখো আমাদের যেটা ফর্মুলা আর কি গড় বিচ্যুতির ফর্মুলাটা কি? গড় বিচ্যুতির ফর্মুলা আশা করি তোমাদের মুখস্থ হয়ে গেছে বা মনে রাখা উচিত এটা, ঠিক আছে, এটা মনে রাখা উচিত, নাহলে অঙ্ক করবে কি করে। গড় বিচ্যুতির ফর্মুলা হচ্ছে এটা, সামেশান ডি বাই হচ্ছে এন, ঠিক আছে, সামেশান ডি বাই হচ্ছে এন। তাহলে সামেশান ডি বলতে কি বোঝাবে? এই সবকটা ডি এর যোগফল, সবকটা ডিকে যোগ করো। তাহলে সবকটা ডিকে যুক্ত করা মানে 10, তার সাথে 4, তার সাথে 1, তার সাথে দুটো জিরোর যোগ, 0 + 0 প্লাস হচ্ছে 3 7 প্লাস হচ্ছে 3 প্লাস হচ্ছে 7 প্লাস হচ্ছে 14 প্লাস হচ্ছে 26, সবকটা নাম্বারকে যোগ করলে আমাদের সামেশান ডি বেরোবে। এন মানে কটা পদ আছে এখানে, পদ কটা ছিল, এন এর মান দেখো, মনে করে দেখো 9 বেরিয়েছিল, তাহলে এন এর ভ্যালু এখানে 9 পুট করব, করে দেখবে এটা যত বেরোবে তত। ক্যালকুলেটারে পেলাম 65, তাকে 9 আছে, তো 65কে আমরা 9 দ্বারা ভাগ করছি, করে আমাদের যে উত্তরটা আসবে সেটা আসছে 7.22 মতো আসছে, এত প্রায় আসছে, ঠিক আছে। তো আমাদের গড় বিচ্যুতি বার করতে দিয়েছিল, তো এটা বেরিয়ে গেল 7.22 মতো। তো এটা হচ্ছে প্রসেস, ঠিক আছে। এক্স আর এক্স মিনের মড করলে ডি বেরোবে, তো সবকটা ডিকে যোগ করবে, করে যতগুলো এন থাকবে সেটা দ্বারা ভাগ করবে, যেটা বেরোবে সেটা হচ্ছে অ্যান্সার। 7.22 হচ্ছে অ্যান্সার প্রায়, ঠিক আছে। তো এভাবে আমরা টোটাল যে ক্লাস 11-এর সেটা যত রকমের শর্ট কোশ্চেন ছিল 1 নম্বরের এবং 2 নম্বরের, আমরা টোটালটাকে সলিউশন করে দিলাম, ঠিক আছে। বড় প্রশ্নগুলো তোমরা বইতে পেয়ে যাবে, কোনো না কোনো জায়গাতে পেয়ে যাবে, ঠিক আছে। দেখবে যে বড় প্রশ্নগুলো হয় তোমরা উদাহরণে পাবে, অথবা তোমরা বড় প্রশ্নগুলো অনুশীলনীতে পাবে, ফলে ওখান থেকে তোমরা কালেকশন করে নিতে পারবে। এছাড়াও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যদি করো বা উদাহরণ যদি করো, নিজেরাই বড় প্রশ্নগুলো ভালো করে করতে পারবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওর টপিকে আমরা মোটামুটি যতটা পেরেছি সলিউশন করে দেওয়ার চেষ্টা করেছি। আমি যতটা কোশ্চেন করলাম, তোমরা এবার নিজেরা বলো যে কোশ্চেন কঠিন ছিল না, তোমাদের প্র্যাকটিস করলে বা পড়াশোনা করে গেলে হয়তো আর একটু ভালো রেজাল্ট করতে পারতে, এটা তোমরা নিজেরা বলো, আমি কিছু বলবো না, ঠিক আছে। আমি কিন্তু এখন অবধি একবারও বলিনি যে কোশ্চেন কঠিন হয়নি বা সহজ হয়েছে কঠিন হয়নি। আমার কাছে তো সবই সহজ লাগবে, কিন্তু তোমাদের কাছে কী লাগছে সেটাই বড় কথা। তো তোমাদের কাছে যদি কঠিন লাগে তাহলে সেটা কঠিন, আমাদের মানে এবার বাকিদের কাছে যদি সহজ লাগে সহজ। তো আমি তো দেখলে তো করিয়ে দিলাম সব কোশ্চেন।
এবার যার কাছে যেরকম লাগছে, যে যেরকম পড়েছে তার কাছে সেরকম লাগবে। ঠিক আছে, তো ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভালো থেকো সবাই।